ছেলে এবং একটি মেয়ে, এই দুজনই একে অপরকে ভীষণ ভালোবাসত। ওদের ভালোবাসা এতটাই গভীর ছিল যে ওদেরকে যারা দেখতো তারাও কিন্তু অনুভব করতে পারত যে এই ছেলে মেয়ে দুটোর মধ্যে একে অপরের প্রতি কতটা টান, কতটা মনের মিল এবং কতটা গভীর ভালোবাসা। ওদের ভালোবাসাটা এমন ছিল যে একজন যদি কোনো কারণে একটু ব্যথা পেত বা কষ্ট পেত, অন্যজনও কিন্তু সেই ব্যথাটাকে যেন অনুভব করতে পারত। এতটাই ওদের মধ্যে গভীর সম্পর্ক। তো সবাই যখন দেখলো যে এই দুটো ছেলেমেয়ে একে অপরকে প্রাণের থেকেও বেশি ভালোবাসে, তখন দুই পরিবারের প্রথমে অরাজি থাকলেও তারা ছেলে মেয়েদের ভালোবাসার কাছে হেরে যায় এবং তাদেরকে বিয়ে দিয়ে দেয়। এই ছেলে মেয়ে দুটো কিন্তু দুজনেই সেম এজের ছিল এবং যখন 21 বছর বয়স হয় তখন বাড়ির লোক বিয়ে দিয়ে দেয়। এবং বিয়ে দেওয়ার পরে তারপরেই কিন্তু ছেলেটা নিজেদের যে পারিবারিক ব্যবসা ছিল সেই ব্যবসায় হাত লাগায়, আর মেয়েটি যেরকম গৃহবধূ হয় সেরকমভাবেই সংসার জীবন পালন করতে থাকে। এবার এত ভালোবাসা যে দম্পতির মধ্যে রয়েছে, তাদের মধ্যে কোনোদিনও কোনো অশান্তি ঝামেলা যে হতে পারে সেটা দুই বাড়ির লোকের মধ্যে কেউই কিন্তু বিশ্বাস করতে পারেনি। এবার এই যে আজকে যে ঘটনাটা আমি আপনাদেরকে বলবো, সেই ঘটনাটা আপনারা জানতে পারবেন এই এত ভালোবেসে যে সংসার করতে আসা, একে অপরের প্রতি এত গভীর সম্পর্ক, সেইটা শেষ পরিণতি কি হলো এবং কেন হলো। তো কেউ কোথাও যাবেন না, প্রত্যেকে পুরো ঘটনাটা প্রথম থেকে শেষ অবধি শুনুন। আমার মনে হয় এই ঘটনাটা যখন আপনারা পুরোটা শুনবেন, কোথাও আপনাদের মনেও অজস্র প্রশ্ন আসবে এবং হয়তো আপনারা সেই নিজেরাই সেই প্রশ্নের উত্তরগুলো হয়তো দিতে পারবেন। আর একটু হলেও আপনাদের কিন্তু চিন্তা করতে বাধ্য হবে যে এরকম ঘটনাও আজকালকার দিনে ঘটে। তো প্রত্যেকে আপনারা আমাদের চ্যানেলের সাথে থাকুন, পাশে থাকুন। নমস্কার শ্রোতা বন্ধুরা, ভূত ভগবান চ্যানেলে আপনাদের সকলকে অনেক স্বাগত। আশা রাখি সবাই খুব ভালো আছেন, আনন্দে আছেন, সুস্থ আছেন। আমাদের চ্যানেলে যে ঘটনাগুলো বলা হয় সেগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওগুলোকে লাইক করবেন। পুরো ঘটনাটা শোনার পর আপনাদের কেমন লাগলো সেই মূল্যবান মতামত জানাতে কিন্তু একদম ভুলবেন না। আর আপনাদের জীবনে বা আপনাদের পরিচিত কোনো মানুষের জীবনে যদি এরকম কোনো ভৌতিক, অলৌকিক, দৈবিক, অতিজাগতিক কিছু ঘটে থাকে, তাহলে সেগুলো কিন্তু আপনারা আমাদের কাছে লিখে পাঠিয়ে দিতে পারেন। তার জন্য আপনাদেরকে আমাদের চ্যানেলের ডেসক্রিপশনে যেতে হবে। দেখবেন সেখানে আমাদের ইমেল আইডি মেনশন আছে। সেই ইমেল আইডিতে ইমেল করে আপনারা আপনাদের সেই ঘটনা কিন্তু আমাদের কাছে অনায়াসে পৌঁছে দিতে পারেন। আর একটা হাম্বল রিকোয়েস্ট করব, যদি পসিবল হয় কাইন্ডলি আপনারা আমাদের চ্যানেলের ভিডিওগুলোকে আপনাদের ফ্রেন্ড এবং ফ্যামিলির মধ্যে একটু শেয়ার করে দিন। কারণ আমরা এই চ্যানেলে আর 5টা সাধারণ মানুষের জীবনে ঘটে যাওয়া বিভিন্ন রকমের ভৌতিক, অলৌকিক, দৈবিক, অতিজাগতিক এই ঘটনাগুলোই বলে থাকি। তাই আমি মনে করি ঘটনাগুলো যদি আরও অনেক অনেক মানুষ শুনতে পারেন, তারা সেগুলো শুনে অনেক কিছু জানতে পারবেন, বুঝতে পারবেন, শিখতে পারবেন। তার ফলে তারা অনেক বেশি সতর্ক ও সজাগ হতে পারবে। তো চলুন বন্ধুরা, আমি আজকের ঘটনা আপনাদের সামনে উপস্থাপনা করা শুরু করছি। এখন আমি যে ঘটনাটা আপনাদেরকে বলবো, সেই ঘটনাটা যিনি পাঠিয়েছেন তিনি কিছু কারণের জন্য নিজের আসল নামটা বলতে বারণ করেছেন। এবং কেন বলতে বারণ করেছেন, কী জন্য উনি কিছু জিনিস হাইড করতে বলে, সেটা যত আপনারা ঘটনাটা শুনবেন সামনের দিকে ততই বুঝতে পারবেন। এবং আজকের এই ঘটনাটা যিনি পাঠিয়েছে তিনি হচ্ছেন সেই মেয়েটি যে একটি ছেলেকে পাগলের মতো ভালোবাসত এবং সেই ছেলেটিও মেয়েটিকে প্রচণ্ড ভালোবাসত, মানে প্রাণের চেয়েও বেশি ভালোবাসত। আজকে তিনি নিজে কিন্তু এই ঘটনাটা শেয়ার করেছেন। তো প্রথমে আমি ঘটনা সম্পর্কিত কিছু কথা আপনাদেরকে বলে নিই, তাহলে আপনাদেরও ঘটনাটা বুঝতে সুবিধা হবে, আমারও আপনাদেরকে বোঝাতে সুবিধা হবে। এই যে ছেলে মেয়ে দুটোর কথা আমি আপনাদেরকে বললাম, মানে একদম ইন্ট্রোডাকশন আমি যে বললাম, এই ছেলে মেয়ে দুটো কিন্তু ছোটোবেলা থেকে মোটামুটি একই জায়গায় ছোট থেকে বড় হয়ে ওঠা, মানে পাশাপাশি দুটো পাড়া বলতে পারেন। এবং যখন ওরা একদম ছোট ছিল একটা জায়গায় ওরা আঁকা শিখতে যেত এবং সেই আঁকার ক্লাসেই প্রথম ছেলে মেয়ে দুটো একে অপরকে দেখে। তখন তো ভীষণ ছোট, এই 5-6 বছর বয়স, তখন তো আর এই ধরনের কিছু ফিলিংস মানুষের মনে আসে না। তো তখন থেকে ওদের বন্ধুত্বটা শুরু হয়। এবার আঁকার ক্লাসে দেখা হয়, তারপরে ছেলেটা একটা বয়েজ স্কুলে ভর্তি হয়, মেয়েটিও একটি গার্লস স্কুলে ভর্তি হয়। তো তারপর থেকে ওদের মধ্যে টুকটাক কথাবার্তা হতো, মানে ততদিনে ওদের আঁকার ক্লাস বন্ধ হয়ে গেছিলো, কিন্তু ওই পাড়ার মধ্যে যেহেতু চেনা জানা, পাশাপাশি পাড়া, আর যেহেতু দুজনে সেম এজে তো সেম ক্লাসেই পড়তো, তো বন্ধু বান্ধবও কিছু কমন ছিল। তো এইভাবেই কিন্তু ওদের ক্লাস 7-8 অবধি
একে অপরের সাথে আর কি বন্ধুত্বের একটা সম্পর্ক ছিল। এবার যখন ওরা ক্লাস 9-এ পড়ে তখন থেকে আস্তে আস্তে ওদের এই বন্ধুত্বের সম্পর্কটা প্রেমের সম্পর্কে আস্তে আস্তে পরিণতি পাওয়া শুরু হলো। এইবারে এই যে প্রেমের সম্পর্কটা আস্তে আস্তে ওদের মধ্যে তৈরি হতে লাগলো, সেটা যখন ওরা ক্লাস 11-এ পড়ে তখন দুই বাড়ি থেকে জানতে পারলো। যেহেতু পাশাপাশি পাড়া আর মানুষজন সবই এক, মানে ওকেও চেনে, মেয়েটিকেও সবাই চেনে, ছেলেটিকেও চেনে। এবার যেহেতু ওদের মধ্যে আস্তে আস্তে এই বন্ধুত্বটা ভালোবাসার দিকে মন নিতে থাকে, তো ওরা ঘন ঘন হয়তো পাড়ার মনের কোনো একটা মন্দিরে গিয়ে একটু কথা বলছে, কখনো হয়তো ওদেরকে একসাথে কোথাও ফুচকা খেতে দেখা যাচ্ছে, কখনো হয়তো ওদেরকে একসাথে হাত ধরে মেলায় ঘুরতে দেখা যাচ্ছে। এবার এই যে জিনিসগুলো ওদের মানে হচ্ছিল, সেটা মেয়েটির পাড়ার লোক, ছেলেটির পাড়ার লোক উভয়ই দেখছে, এবং উভয়ই বাড়িতে এই কথা টুকটাক টুকটাক করে আসা শুরু হচ্ছে বাড়িতে বাবা মায়ের কানে, যে এরকম ছেলে মেয়ে দুটো ঘুরছে। এবার ছেলেটি এবং মেয়েটি দুজনেই কিন্তু পড়াশোনায় যথেষ্ট ভালো ছিল। এবার স্বাভাবিকভাবেই বাড়ি থেকে যখন এই কথাটা শুনতে পায়, তো ওদেরকে জিজ্ঞেস করেছে যে কি ব্যাপার, আমরা এরকম কথা শুনছি, এগুলো কি সত্যি? তো এক বাক্যে ছেলেটিও স্বীকার করে এবং মেয়েটিও স্বীকার করে নেয় যে ঘটনাটা সত্যি। যাই হোক, এবার দুই বাড়ি থেকেই তখন আপত্তি জানায়, কারণ মেয়েটির যে বাড়ির লোক ছিল তারা হচ্ছে, মানে মেয়েটির বাবা খুব ভালো একটা গভর্নমেন্ট চাকরি করত, তো উনিও চেয়েছিলেন যে ওনার মেয়ে পড়াশুনো করবে খুব ভালো, যেহেতু মেয়ে পড়াশুনোতেও খুব ভালো। তো ওনার মানে মেয়ের বাড়ির লোকের ইচ্ছে ছিল যে মেয়ে ভালো একটা জায়গায় চাকরি বাকরি করবে, অনেক নাম করবে, তারপরে মেয়ে নিজের ইচ্ছে মতো বিয়ে করুক বা তারা সম্বন্ধ দেখে বিয়ে দিক, সেটা পরের ব্যাপার। এখন পড়াশুনো করার সময়, কেরিয়ার তৈরি করার সময় এখন এসবের দরকার নেই। তো মেয়ের বাড়ি থেকে বলে যে দেখো, তুমি ছেলেটার সাথে আর কথা বলো না, তোমার এখন এসব করার বয়স নয়, তুমি এখন পড়াশোনার দিকেই ফোকাস করো। এদিকে ছেলেটার বাড়ির লোক, ওরাও কিন্তু মানে বড় লোক ছিল, আর ওরা হচ্ছে ব্যবসায়িক পরিবার। তো ছেলেটা ছোটবেলা থেকেই জানতো যে ও পড়াশোনা ভালো করছে সেটা ঠিক আছে, কিন্তু আলটিমেটলি ওকে ব্যবসাতেই বসতে হবে। ফলে ওর সেই রকম কোনো চাকরি বাকরি করবো বা নিজেকে একটা বড় জায়গায় দেখবো মানে থ্রু জব, সেটা কিন্তু ও দেখতো না, মানে ওর ধারণাটা অন্য রকমের ছিল। কিন্তু ওর বাড়ি থেকেও বলল যে না, ওই মেয়েটার সাথে কোনো যোগাযোগ রাখার দরকার নেই, এখন তুমি অনেক ছোট, এখন তুমি এসব ভালো মন্দ বুঝবে না, আর এরকম পাশের পাড়াতেই এরকম এত কাছে, সব দরকার নেই। এবার দুই বাড়ি থেকে যখন ছেলে মেয়ে দুজনকে এরকম বারণ করা হলো, তো তারাও একটু ডিসকারেজড প্রথম দিকে হয়ে যায়। তারা ভাবলো যে ঠিক আছে, বাড়ির থেকে বারণ করছে, কিন্তু দেখুন সত্যিকারের ভালোবাসা বা মনের যে টান, সেটা তো শুধুমাত্র বাবা মা বারণ করলে সেই জিনিসটা যে চলে যাবে তাদের মধ্য থেকে, সেটা তো হয় না। তো কিছুদিন ব্যাপারটা একটু থিতিয়ে থাকলেও ওরা একে অপরের প্রতি যে অমোঘ যে টান, যে ভালোবাসা, সেই ভালোবাসার টানে ওরা কিন্তু কিছুদিন নিজেদের মধ্যে কথা বলা বন্ধ রাখলেও খুব বেশি দিন কিন্তু সেটা ওরা কন্টিনিউ করতে পারে না। ওদের মধ্যে আবার যোগাযোগ সৃষ্টি হলো, এবং যেহেতু দুজনেই সেম ক্লাসে পড়তো, পাশাপাশি পাড়া, তো প্রচুর কমন ফ্রেন্ডস ছিল। তো কেউ ওর কথা ওকে বলছে, কেউ মেয়েটার কথা সে ছেলেটাকে বলছে। তো ওরা বুঝতে পারলো যে ওদের পক্ষে একে অপরের সাথে কথা না বলে থাকার কোনো জায়গাই নেই, ওরা পারবেই না থাকতে। তো তখন ওরা ভাবলো যে ঠিক আছে, আমরা আবার কথা বলা শুরু করি। এবং এর এই এই সময় ওদের যে সম্পর্কটা আবার নতুন করে তৈরি হলো, সেটা যেন আরও বেশি মজবুত হয়ে গেল, আরও বেশি যেন একে অপরেরকে আঁকড়ে ধরে থাকার যে একটা ইচ্ছে, সেটা যেন আরও বেড়ে গেল। উচ্চ মাধ্যমিক হয়ে গেল। এবার উচ্চ মাধ্যমিকে মেয়েটিও খুব ভালো রেজাল্ট করলো, ছেলেটাও ভালো রেজাল্ট করলো। এবার যেহেতু দুই বাড়ি থেকে মানে একটা আপত্তি ছিল, কিন্তু ছেলে এবং মেয়ে দুজনেই যেহেতু পড়াশোনায় ভালো ছিল, সেই জায়গাটা ঠিক রাখতো, তো বাবা মা প্রথমে বারণ করে, কিন্তু তারপরে বুঝতে পারতো যে ওদের মধ্যে একটা যোগাযোগ আছে। আর ছেলেটা এবং মেয়েটা দুজনেই নিজেদের মধ্যে কথা বলে ঠিক করে যে ওদের বাড়ি থেকে যদি এখন জিজ্ঞেস করে যে ওদের সম্পর্কটা এখন কীরকম, তো ওরা দুজনেই বলবে আমরা জাস্ট ফ্রেন্ড, আমাদের মধ্যে ওরকম অন্য আর কিছু নেই, এটা ওরা বলবে বলে ঠিক করে। তো বাড়ি থেকে সেটাই ওরা বাড়িতে ওরা সেটাই বলে, এবং বাড়ি থেকে আর কিছু আপত্তি জানায় না। তারা ভাবে যে ঠিক আছে, ওরা তো শুধুমাত্র বন্ধু বন্ধু রয়েছে, এটা নিয়ে আমাদের এত মাথা ঘামানোর কোনো দরকার নেই। এবার আস্তে আস্তে ওরা কলেজে গেল। কলেজে যখন গেল তখন মানে দুজনের মধ্যে আর কি প্রচণ্ড ভালোবাসা, এবং উনি যেটা জানিয়েছেন ইমেলে, তো সেটা হচ্ছে যে ওরা দুজনে একে অপরকে এতটাই বেশি ভালোবেসে ফেলেছিল যে অন্য মানে ছেলেটিও অন্য কাউকে বিয়ে করবে বা অন্য কাউকে নিজের স্ত্রী হিসেবে দেখবে, সেটা ও কোনোদিনও ভাবতে পারেনি। আর মেয়েটাও এত ভালোবাসতো, ওর পক্ষেও অন্য কারোর কথা চিন্তা করা বা অন্য কাউকে পরবর্তী সময় বিয়ে করবে,
এইটা ওর পক্ষে অসম্ভব হয়ে যায় ভাবা। এবং দুজনে কবে বিয়ে করবে, কিভাবে কিভাবে ওরা সংসার করবে, সমস্ত কিছু প্ল্যান ওরা কলেজ লাইফেই করে ফেলে। মানে এতটা ওদের, মানে এতটা ওরা ফিউচারিস্টিক চিন্তা ভাবনা করেছিল সেই সময়। যাই হোক, তো ছেলেটা আর মেয়েটা যখন একে অপরের সাথে কথা বলতো, আজকে যে ঘটনাটা যিনি পাঠিয়েছেন তিনি তো তার নামটা বলতে বারণ করেছেন, কিন্তু আমি ঘটনাটা বলার সুবিধার্থে আজকের ঘটনাটা যিনি পাঠিয়েছেন তাকে প্রিয়াঙ্কা বলে সম্বোধন করছি। তো প্রিয়াঙ্কা তখন বলে যে দেখো, আমার তো চাকরি করার খুব ইচ্ছে, তো আমি এরকম, আমার বাবা মায়ের একমাত্র মেয়ে আমি, তাদের একটা চিন্তাভাবনা, তাদের স্বপ্নের একটা দাম আছে। আর সত্যি বলতে ও যেটা লিখেছে যে ওর নিজেরও কিন্তু চাকরি বাকরি করার একটা বিশাল ইচ্ছে ছিল। তো বলে যে আমি চাকরি করব। আর ছেলেটি বলে যে ঠিক আছে, তুমি চাকরি করতে চাও, অবশ্যই তুমি তোমার স্বপ্ন পূরণ করো, আমি কিন্তু আমার পারিবারিক যে ব্যবসা রয়েছে সেই ব্যবসাটাই দেখবো, এবং আমি চাইবো ব্যবসাটা আমি আমার সময় যেন আরও বড় করতে পারি। তো এরকম চিন্তাভাবনা দুজনেই রাখতো। এবং একটা সময় ওদের দুই বাড়ি থেকেই ভাবলো যে যখন এরা এত দেখা সাক্ষাৎ করে, পাড়ার দুই পাড়ার লোকজনই জানে যে এদের মধ্যে একটা সম্পর্ক আছে বহুদিনের, তো তখন দুই বাড়ি থেকে ঠিক করলো যে এদেরকে তাহলে এমনি এরকম রেখে দেওয়ার কোনো দরকার নেই, ছেলেটা ভালো ইনকাম রোজগার হচ্ছে আর কি ব্যবসা থেকে, তো ভাবলো দুজনের বিয়ে দিয়ে দেওয়া যাক। এবার সুন্দর একটা ধুমধাম করে যেরকম বিয়ে হয় সেরকমভাবেই কিন্তু এই দুজনের বিয়ে হয়ে গেল। এবং এই বিয়ের পরে ওদের সংসার জীবন শুরু হলো। এবার প্রথম দিকে এই ছেলেটি বা মেয়েটির বাড়ি থেকে, দুজনের বাড়ি থেকেই একটু আপত্তি জানিয়েছিল, একটু আপত্তি ছিল, কিন্তু ছেলে মেয়ে দুটোর একে অপরের প্রতি ভালোবাসা দুই পরিবারকে কিন্তু এক হতে বাধ্য করে, এবং দুই পরিবার খুশি খুশি বিয়েটা দিয়েছিল। এবার ওদের সংসার জীবন শুরু হলো। তো প্রথমেই যে মেয়েটি চাকরি পেয়ে গেছিল তা কিন্তু নয়, মেয়েটি প্রথমে কিছু কিছু জায়গায় চাকরির চেষ্টা করে, এবং ও তারপরে বিভিন্ন জায়গায় সুযোগ পাচ্ছিল, সেগুলো হয়তো বাড়ি থেকে বেশ অনেকটা দূরে, বা এমন কোনো কাজ যে কাজটা করতে চাইছে না, তো সেই জন্য প্রথম দিকে ও কিন্তু চাকরিতে জয়েন করে না। এবং বিয়ের 1 বছরের মাথায় মেয়েটা কিন্তু একটা ভালো জায়গায় চাকরি পেয়ে যায়। এদিকে ছেলেটার বিজনেস চলছে, এবং দুজনের মধ্যে ঠিক বিয়ের আগে যেরকম ভালোবাসা, যেরকম বন্ডিং, যেরকম বন্ধুত্বটা ছিল, বিয়ের পরেও কিন্তু দুজনের মধ্যে ঠিক সেরকমই বন্ধুত্ব ভালোবাসা ছিল। এবং দুই পাড়াতে যারাই ওদেরকে চিনত, তাদের কাছে ভালোবাসার উদাহরণ হিসেবে তারা সবাই কিন্তু ওই দুজনের নাম করত, যে এই দুজনের মতো ভালোবাসা খুব কম হয়। এইভাবে কিন্তু দিব্যি ওদের বিয়ের 4 বছর কেটে যায়। এবং বিয়ের পরের এই 4টে বছর দুই পরিবারও খুব আনন্দ মজা করে কিন্তু কাটায়। ওরা একসাথে ঘুরতে যেত, দুই পরিবারও লোকজন সবাই ঘুরতে যেত একসাথে, পিকনিক করতো, এবং এত ওদের দুই পরিবারের মধ্যেও মিলমিশ হয়ে গেছিল যে মানে পুরো দেখে, দূর থেকে দেখে মনে হতো এটা দুটো আলাদা আলাদা পরিবার নয়, একটাই পরিবার এই রকম। এবং সমস্ত লোকজন, পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন সবাই বলতো যে তোমরা না খুব মানে ভাগ্যবান, যে এরকম একটা সম্পর্ক তোমাদের হয়েছে, তোমাদের ছেলেমেয়েরা একে অপরকে স্বামী স্ত্রী হিসেবে এত ভালো, এত সুন্দর একে অপরের খেয়াল রাখে, এত ভালোবাসে। এবং দেখবেন সবাই যখন একটা বিষয়কে নিয়ে বা একটা জিনিসকে নিয়ে খুব ভালো 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 বলতে থাকে, কোথাও না মানে সেই জিনিসটায় যেন নজর লেগে যায় বলুন, বা সেই ভালো বিষয়টা একটু 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 করে খারাপের দিকে যেতে চায় বলুন, আমরা যাই বলি না কেন, এরকম কিন্তু সবসময় না হলেও অনেক ক্ষেত্রে কিন্তু হয়। এবার এখন আপনারা যে ঘটনাটা শুনছেন, এক্ষেত্রেও কিন্তু ঠিক এরকমই কিছু একটা ঘটেছিল। এবার আপনারা ভাবছেন যে আমি কেন বলছি, দুজনের মধ্যে এত ভালোবাসার মধ্যে খারাপ কি করে কি ঘটবে। তো দেখুন, মেয়েটি একটি কোম্পানিতে চাকরি করতে, এবং সেখান থেকে মেয়েটা আর একটা ভালো কোম্পানিতে, আরও বড় কোম্পানিতে চাকরি পেয়ে যায়। এবার যেহেতু মেয়েটি ছোটোবেলা থেকেই চাকরি করার একটা, নিজের পায়ে নিজে দাঁড়ানোর একটা স্বপ্ন দেখতো, আর সত্যি বলতে যেটা ও লিখেছে যে ও যখন চাকরি জীবনে ঢোকে তো সবাই ওকে বলতো যে বাবা তোমার এত তাড়াতাড়ি বিয়ে হয়ে গেছে। এবার ও সবাইকে বলতো যে হ্যাঁ, আমি এত তাড়াতাড়ি বিয়ে করেছি, আমার হাজব্যান্ডও, আমি এবং আমার হাজব্যান্ড সেম এজ, আমরা আমাদের বহুদিনের পরিচয়, বহুদিনের আলাপ, বহুদিনের ভালোবাসা, তো সেই জন্য দুই পরিবার থেকে দেখে শুনে আমাদের বিয়ে দিয়ে দিয়েছে। এবার ও বুঝতে পারতো, ও যখন অফিসে যেত বা অফিসের কোনো পার্টিতে যেত বা কোনো গ্যাদারিংয়ে যেত, সেখানে সবাই না যখন শুনতো যে ও এত কম বয়সে বিয়ে করে ফেলেছে, সবাই যেন একটু ওকে
মানে হ্যাটা করতো টাইপের, বা একটু ছোট করতো, বা সবাই খুব অবাক হয়ে যেত অ্যাটলিস্ট, যে তুমি এত তাড়াতাড়ি বিয়ে করে ফেললে, এত সুন্দর কেরিয়ার তোমার। এবার ও না বুঝতে পারতো না যে ওর কেরিয়ারটা তো একদিকে, সেটা একরকম চলছে, কিন্তু ওর সাংসারিক জীবন, ওর ভালোবাসার মানুষ, সেটা তো একদিকে, এটার সাথে তো ওটার কোনো সম্পর্ক নেই। কিন্তু সবাই এমনভাবে ওর সাথে কথা বলতো যেন ওর প্রতি তাদের একটু দয়া হচ্ছে, বা তারা প্রচণ্ড অবাক হয়ে গেছে, এরকম কোনো বিষয় তারা কোনোদিনও শোনেইনি, এরকম টাইপের একটা বিহেভিয়ার ছিল, যেটা দেখে ওর না প্রথম প্রথম খুব অবাক লাগতো। ও বুঝতে পারতো না যে সবাই ওর সাথে এইভাবে কেন কথা বলছে, বা এটার কারণটা কি, ও কিছুই বুঝতে পারতো না। যাই হোক, তো এইভাবে চলছিল। তো এরকম চলতে চলতে ওদেরই অফিসের ভিতরে একবার কি হলো, একজন কালিগের বিয়ে। এবার কালিগের বিয়ে, সবাই মিলে অফিস থেকে যাওয়া হবে। এবার বিয়ে বাড়িতে যেতে গেলে তো একটা গিফট লাগে। তো এবার কি গিফট দেয়া হবে, এবার অফিসের মধ্যেই ও বলল যে মানে ওরা যে কজন স্টাফ রয়েছে, যে যারা যারা যাবে, তারা প্রত্যেকে একটা নির্দিষ্ট পরিমাণ টাকা আর কি দিয়ে একটা গিফট কেনা হবে, এরকমই ঠিক হয়েছে। এবার টাকা কতটা দেওয়া হবে সেটাও ঠিকঠাক হয়েছে, এবং সেটা কিন্তু বেশ একটা ভালো পরিমাণে অ্যামাউন্টই হচ্ছে। তো সবাই মিলে ঠিক করছে যে কি দেয়া যায়, কি দেয়া যায়। তো তখন প্রিয়াঙ্কা বলে যে ওকে তাহলে একটা কোনো আমরা সোনার জিনিস দিই, আমাদের যা বাজেট হচ্ছে তাতে একটা সোনার জিনিস, ভালো মতো একটা ঠিকঠাক সোনার জিনিস চলে আসবে। তো তখন কেউ বলছে না না, সোনা দেওয়ার দরকার নেই, কোনো অ্যাপ্লায়েন্সেস দিয়ে দাও যেটা ও কাজে লাগাতে পারবে। তো সবাই বলছে যে না, সোনাটাই ঠিক, কারণ অ্যাপ্লায়েন্সেস বা কোনো এরকম জিনিসপত্র আজকালকার দিনে বিয়েতে অনেকেই পায়, আর সোনাটা মানে বহু দিন থাকবে, বহু বছর থাকবে, ভ্যালুয়েশন বাড়বে বরং। তো এই কথা চিন্তা করে ঠিক ঠিক হলো যে সোনার জিনিসই কেনা হবে। এবার মানে যে সমস্ত কালিগরা যাবে তারা সবাই মিলে একটা করে টাকা দিয়ে একটা বেশ ভালো মতো টাকার অ্যামাউন্ট হয়েছে, এবার কিনতে যেতে হবে জিনিসটা। তো কিনতে যাওয়ার সময় এবার প্রিয়াঙ্কা যেটা জানিয়েছে যে ওর নিজের সোনার জিনিস ভীষণ ভালো লাগে। তো ও বললো যে ঠিক আছে, আমি তো যাচ্ছি, তো আমার সাথে আর কে কে যাবে। এবার ওর সাথে আরেকটি মহিলা কলিগ আর দু থেকে তিনজন পুরুষ কলিগ, এরা পাঁচজনে মিলে যাবে বলে ঠিক করে। এবার পাঁচজনে মিলে গেছে। এবার সোনার দোকানে যখন গেছেই, তো সবাই নিজের নিজের মতো একটু একটু কিছু দেখছে, যে গিফট তো কেনা হবেই, তো তারপরে যে যার মতো পার্সোনাল ইউজের জন্য টুকটাক কিছু যদি কেনে, তো সবাই নিজের মতো একটু একটু দেখছে। এবার প্রিয়াঙ্কা কি করেছে, ও নিজের জন্য কোনো সোনার জিনিস দেখে না, ও ছেলেদের আংটি যেগুলো হয়, ফিঙ্গার রিং, তো সেই ছেলেদের আংটি দেখছে। এবার ওকে স্বাভাবিকভাবেই একটা পুরুষকালী ওর যে আরেকজন যে ছিল, সে বলছে যে তুমি এই ছেলেদের আংটি দেখছো কেন। তখন ও বলছে যে আমার তো সবই আছে, আর ও আমাকে, আমার হাজব্যান্ড আমাকে প্রচুর সোনার জিনিস গিফটও করে, তো আমার ওকে মানে সেভাবে অতটা সোনার জিনিস ওকে আমার দেয়া হয় না। তো আজকে যখন সোনার দোকানে এসেছি, তো ভাবছি যে ওর জন্য একটা আংটি কিনে নেব। এইবারে যে পুরুষ কালিগ ওর সাথে মানে গেছিল, আরও কয়েকজন মিলে তো গেছিল, তো যে ওকে প্রশ্নটা করে তার না খুব অবাক লাগে। এবং ওই কালিগ যে ছিল তার মানে তার সাথে আর কি যতটুকু কাজের বাইরে কথাবার্তা হয়েছে, তাতে যেটুকু শুনেছিল যে ওই কালিগের কোনো এক সময় কোনো গার্লফ্রেন্ড ছিল, কিন্তু সে চিট করে, এবং তারপরে সে অন্য কারোকে বিয়ে করে সংসার পেতে নেয় অন্য কোনো জায়গায়। এবং সেই কালিগ তারপর থেকে আর কারোর সাথে কোনো মেয়েদের সাথে কোনো বন্ধুত্বও হয়নি, কিছুই না, সে তখন নিজের কাজ নিয়ে নিজের কেরিয়ার তৈরিতে ব্যস্ত। এবার সে যখন এটা শোনে, ও না মানে যেটুকু বুঝতে পারে যে ওই কালীকে না চোখ মুখটা একটু কীরকম হয়ে গেল, মানে সে একটু অবাক হয়ে গেছে যে মেয়েরা নিজেরা সোনা কিনতে পারলে বাঁচে, নিজেরা সোনার জিনিস কোনটা ছেড়ে কোনটা নেবে সেটা বুঝতে পারে না। আর এদিকে এই মেয়েটা নিজের হাজব্যান্ডের জন্য সোনার আংটি দেখছে, এবং ওকে সেটা বলেও দেয় যে বাবা মানে মেয়েরা তো নিজেদেরটা পেলে আর কিছু চায় না, মেয়ে নিজেদের জন্যই সোনার গয়না কিনতে থাকে একটার পর একটা। আর তুমি মানে এরকম একটা দোকানে এসে এত মেয়েদের কালেকশন রয়েছে, সেগুলো ছেড়ে তুমি তোমার হাজব্যান্ডের জন্য আংটি দেখছো, তুমি তো মানে ভীষণ ভালোবাসো তো তার মানে তুমি। তো তখন ও হেসে বলে যে অ্যাকচুয়ালি আমি ওকে যতটা ভালোবাসি, ও আমাকে তার থেকে বেশি ভালোবাসে। যাই হোক, এরকম টুকটাক কথা হয়, এবং তারপরে ওর ওখান থেকে জিনিসটা কিনে নিয়ে চলে আসে, আর প্রিয়াঙ্কাও আংটি কিনে নিয়ে চলে আসে। এবার ওই দিনের পর থেকে
ওই যে কালিগ, যে পুরুষ কালিগ ছিল, সে না প্রিয়াঙ্কাকে দেখলে মানে একটু অন্যভাবে ওকে দেখতো, একটু অন্যরকম যেন ওর সাথে অন্যরকম করে কথা বলার চেষ্টা করতো। এবার প্রথম দিকেই না প্রিয়াঙ্কা এই বিষয়টা বুঝতো না, কিন্তু আস্তে আস্তে বুঝতে পারে যে ওই কালিগ, ওই পুরুষ কালিগটি প্রিয়াঙ্কাকে মানে একটু বেশি প্রাধান্য দেয়, বা ও যদি হয়তো ওই কালিগটি, ওই মেল কালিগটি কারোর সাথে কথা বলছে, এবার ও হয়তো প্রিয়াঙ্কা হয়তো তার সামনে চলে গেল, তো উনি খুব কনসাস হয়ে যেত, মানে বোঝাতে চাইতো যে প্রিয়াঙ্কা এসছে বলে, ওই জায়গাটায় প্রিয়াঙ্কা এসছে বলে ও বেশ একটু কনসাস হয়ে গেছে, একটু মানে জেনারেলি যেভাবে একটা কালিগ আর একটা কালিগের সাথে খুব ক্যাজুয়ালি কথা বলে, ওর সাথে কিন্তু একটু ডিফারেন্টভাবে কথা বলতো। এবং ওকে মানে হয়তো অফিস থেকে বেরোচ্ছে, বেরিয়ে হয়তো ওকে বললো যে তুমি তো আজকে তো প্রচুর কাজের প্রেশার ছিল, তো তুমি কি একটু কফি খাবে, তো চলো তোমাকে নিয়ে যাই, আমারও খুব কফি খেতে ইচ্ছে করে, চলো দুজনে মিলে একটু কফি খাই। তো এরকম এক দুবার বলেছে, এবং ও না তাতে রাজি হয়নি, এবং ও মনে মনে আস্তে আস্তে বুঝতে পারে যে ইনি একটু কি অন্যরকমভাবে কথা বলছে, একটু বেশি ভালো করে, একটু ভালো বেশি মিষ্টি মুখে কথা বলছে, মানে সবসময় ওকে খুব, ওর খুব প্রশংসা করছে, কাজের প্রশংসা করছে, কাজের বাইরেও প্রশংসা করছে, বাকি যে অন্য যারা কালিগ রয়েছে অফিসে তাদের সামনে ওর খুব ভালো ভালো কথা বলছে, ওর নামে ভালো কথা বলছে। তো এই জিনিসগুলো ও লক্ষ্য করে প্রিয়াঙ্কা। এবার ও ভাবছে যে এরকম কেন করছে। তো একদিন না প্রিয়াঙ্কা কি করেছে, ওকে জিজ্ঞেস করেছে যে আচ্ছা তুমি আমার সাথে আগে যেভাবে কথা বলতে আর এখন যেভাবে কথা বলো, তার মধ্যে আমার একটা কিরকম ডিফারেন্স মনে হয়, কেন বলো তো। তো তখন ওই কালিকটি বলে যে সত্যি কথা বলছি তোমায়, আমি তো মানে মেয়েদের সাথে খুব বেশি মিশিনি, তবে একজনকে ভালোবেসেছিলাম, তো তাকে তো আমি দেখেছি সে কতটা স্বার্থপর ছিল, তো তাকে দেখার পরে এখন যখন আমি তোমাকে দেখছি, সেদিনকে আমি সোনার দোকানে গেছিলাম আমরা গিফট কিনতে, আমি দেখলাম যে তুমি তোমার হাজবেন্ডকে এত ভালোবাসো যে তুমি তার জন্য আংটি কিনছো, এটা দেখে আমার তোমার প্রতি না রেসপেক্ট খুব বেড়ে গেছে। তো সেই জন্য আমার মানে মনে হয় যে আজকে এই এত স্বার্থপর মানে সমাজে মানুষ এত স্বার্থপর হয়ে গেছে, মেয়েরাও এখন যথেষ্ট চালাক চতুর হয়ে গেছে, তারা নিজেদেরটুকু ছাড়া কিছু বোঝে না, সেই জায়গায় তুমি হচ্ছ ইউনিক, তুমি খুব অদ্বিতীয়া, তো সেই জন্য আমার তোমাকে খুব ভালো লাগে। এবার সত্যি কথা বলতে এই কথাগুলো যখন ও শোনে প্রিয়াঙ্কা, ও নিজেই লিখেছে, ওর খুব ভালো লাগে। আর আরেকটা বিষয় হচ্ছে যে ওর সাথে ওর হাজবেন্ডের যখন বিয়ে হয়, মানে বিয়ের আগে একরকম ছিল প্রিয়াঙ্কার সাথে প্রিয়াঙ্কার হাজবেন্ডের যেরকমভাবে আর কি ওরা সময়টা কাটাতো, জাস্ট বিয়ে হয়ে গেল, এবার ও অফিস করতো, ব্যবসার কাজ নিয়ে ব্যস্ত থাকতো, দুজনের মধ্যে ভালোবাসাটা অবশ্যই আগের মতো ছিল, কিন্তু সেই একে অপরের প্রশংসা করা, একে অপরের সাথে আলাদা করে সময় কাটানো, এই জিনিসগুলো কিন্তু যত দিন যেতে যায়, সংসারের চাপ বাড়ে, ব্যবসায় চাপ বেড়েছে, এরও অফিসের কাজের চাপ বেড়েছে, সেগুলো যেন কোথাও একটু একটু মিসিং হয়ে যাচ্ছিল। এবার ওর তখন মাঝে মধ্যে হয়তো মনে হতো যে একটু বেরোলে ভালো হতো, একটু কোথাও ঘুরতে গেলে ভালো হতো, তো সেই সময়টা দেখতো ওর হাজবেন্ড বিজি, আবার ওর হাজবেন্ড যেদিন হয়তো একটু কম ব্যস্ত রয়েছে, তার হয়তো অতটা প্রেশার নেই, তো সে যখন প্রিয়াঙ্কাকে বলতো যে চল একটু ঘুরে আসি, ও বলতো না না যাবো না যাবো না, এরকম মানে দুজনেরই আর কি একে অপরকে সময় দেওয়ার ক্ষেত্রে একটা বাধা চলে আসছিল। এবার এদিকে যেটা হলো সেটা হচ্ছে যে এই ছেলেটা ওকে এত বেশি প্রেফারেন্স দিতে লাগলো, ওর প্রত্যেকটা ছোটোখাটো বিষয়ে মানে ও কনসার্ন দেখাতো। তারপরে ওদের অফিস থেকে প্রত্যেক বছর দুটো করে পিকনিক মতো হতো, একটা হতো বাইরে পিকনিক, মানে হয়তো 2-3 ঘন্টার ডিস্টেন্সে কোনো একটা জায়গায় গিয়ে, আর একটা হতো কোথাও হয়তো রেস্তোরাঁয় গিয়ে খাওয়া দাওয়া, এই দুটো হতো। এবারে মানে এই প্রিয়াঙ্কা আস্তে আস্তে প্রথমে এই মেল কালিগটির ব্যবহার সেটা মানে মানে প্রথম দিকে তো একদমই বুঝতে পারতো না যে ওকে আলাদা করে প্রেফারেন্স দিচ্ছে বা ওকে আলাদা করে কনসার্ন দেখাচ্ছে। তো পরের দিকে যখন ও আস্তে আস্তে বোঝা শুরু করলো, তো ও প্রথমে ব্যাপারটা খুব ক্যাজুয়ালি নিত, যে ঠিক আছে, ও জিজ্ঞেসও করেছিল একবার সরাসরি, ওকে এরকমই বলেছে যে আমার তোমার প্রতি একটা রেসপেক্ট আছে, তুমি তোমার স্বামীকে এত ভালোবাসো, এখনকার দিনে মেয়েরা তো এরকম হয় না, তুমি খুব ইউনিক, তুমি খুব ভালো, এরকম ওর খুব ভালো ভালো কথা বলতো। তো ওর না এগুলোকেও প্রথম দিকে খুব ক্যাজুয়ালি নিত,
যে ঠিক আছে, সত্যি হয়তো কোনো কালিগ আমার আমার হয়তো আমার স্বভাব চরিত্র হয়তো তার ভালো লাগে, বা আমি যেভাবে ভাবনা চিন্তা করি, আমি যেভাবে কাজকর্ম করি সেটা হয়তো ওর ভালো লাগে, এটাকে খুব ও ক্যাজুয়াল দেখতো। কিন্তু আস্তে আস্তে যেটা হলো, দেখুন, ওর ছোটবেলার প্রেম, সেই প্রেম পরিণতি পেয়েছে বিয়েতে, ওরা সংসার করছে, সেদিকটা কিন্তু ঠিকই আছে, ওর হাজব্যান্ডকে নিয়ে ওর কোনো সমস্যা নেই। হ্যাঁ, হয়তো মানে সে অর্থকে সময়টা একটু কম দিত, কিন্তু দুজনের মধ্যে বোঝাপড়া, ভালোবাসা, টান কিন্তু সে আগের মতোই ছিল, সেখানে কিন্তু কোনো খামতি হয়নি। কিন্তু এই যে প্রত্যেকদিন অফিসে আসা, ওই ছেলেটি ওকে এত প্যাম্পার করতো, এবং সেটা কিন্তু অফিসের অন্যান্য যারা কলিগ ছিল তারাও কিন্তু বুঝতে পারতো যে এই ছেলেটা এই মেয়েটাকে খুব প্যাম্পার করছে। আবার সাইমালটেনিয়াসলি সবাই এটাও জানতো যে এই মেয়েটা অলরেডি ম্যারিড, 4.5 বছর হয়ে গেছে ওর বিয়ে হয়েছে। কিন্তু সবটা জেনেও ওই যে ছেলেটি ছিল সে কিন্তু এই প্রিয়াঙ্কাকে প্রচণ্ড যে পছন্দ করতো সেটা তার প্রত্যেকটা আকার, ইঙ্গিত, কথাবার্তায় পুরো স্পষ্টভাবে ফুটে ওঠা শুরু করে। এবং দেখবেন, মানে কিছু কিছু মানুষ নিজের জায়গাটায় না, হয়তো সে অনেক স্ট্রং, হয়তো সে অনেক ভালোবাসে, কিন্তু তবুও কিছু কিছু মুহূর্তের জন্য মানুষ না নিজের জায়গাটাকে অনেক সময় ধরে রাখতে পারে না। সেটা সবার ক্ষেত্রে হয় না, কিছু কিছু মানুষের ক্ষেত্রে হয়। তো প্রিয়াঙ্কার ক্ষেত্রে হয়তো সেরকমই কিছু একটা হওয়া শুরু হয়েছিল, যেটা প্রথম দিকে ও নিজেও বুঝতে পারেনি। এবার ছেলেটার একবার জ্বর হয়, ওদের সেই কালিগটি জ্বর হয়, এবং জ্বর হওয়ার জন্য ও দিন কয়েকের জন্য ছুটি নেয়। এবার প্রিয়াঙ্কা যখন জানতে পারে যে ওই ছেলেটির জ্বর হয়েছে, তো স্বাভাবিকভাবেই ওর মনে হয় যে ছেলেটা ওকে এত প্রেফার করতো, এত ওর প্রশংসা করতো, এবং অফিসেও সবাই বুঝতে পারতো যে ওকে একটু আলাদাই চোখে দেখে। এবার সেটা ভালোবাসা, প্রেম, নাকি শুধুই রেসপেক্ট, সেটা নিয়ে কেউ কথা বলতো না, আর সেটা প্রিয়াঙ্কা নিজেও বুঝতে পারতো। তো ওর মনে হলো যে না, যে আমাকে এত কনসার্ন দেখাতো, এত যে আমার কথা চিন্তা ভাবনা করতো, ও তাকে তার বাড়িতে দেখতে যাবে। এবার ওই ছেলেটির যখন এরকম মারাত্মক রকমের জ্বর হয়, তো অফিস থেকে গ্রুপ করে যায়, তার বাড়িতে গিয়ে দেখতে যায়। কিন্তু যেদিন যায় সেদিন প্রিয়াঙ্কা কোনো কারণে তাদের সাথে যেতে পারেনি। তো প্রিয়াঙ্কা ভাবলো যে ঠিক আছে, আমি ওর বাড়ির ঠিকানা তো আমার কাছে আছে, তা আমি একাই ওর সাথে দেখা করতে যাব। তো অফিসের পরে ও বেশ ফল, মিষ্টি এ সমস্ত কিনে ছেলেটার বাড়িতে দেখা করতে গেছে। এবং যখন ছেলেটার বাড়িতে প্রিয়াঙ্কা দেখা করতে যায়, মানে প্রিয়াঙ্কাকে দেখে নাকি ছেলেটা মানে এমন করে ওঠে, মানে ওকে দেখে বোঝা যায় যে ও শারীরিক দিক থেকে অনেকটা কষ্টে থাকলেও ওকে দেখে যেন খুব রিলিফ পেয়েছে। এবং এটা দেখে প্রিয়াঙ্কার খুব ভালো লাগে যে ছেলেটা ওকে দেখে খুব খুশি হয়েছে, খুব আনন্দ পাচ্ছে, এবং ছেলেটার যে বাড়ির লোক, বাবা মা, তারাও বেশ প্রিয়াঙ্কাকে খুব আদর আপ্যায়ন করে, এবং এটা না প্রিয়াঙ্কার খুব ভালো লাগে। এবার দেখুন, অনেক অল্প বয়সে, অনেক আগেই ওর বিয়ে হয়ে গেছিল, এবং ওর শ্বশুর শাশুড়ি কিন্তু ওকে ভালোবাসতো। এরকম নয় যে ওর নিজের শ্বশুর শাশুড়ি ওকে পছন্দ করতো না বা ওর সাথে খারাপ ব্যবহার করতো, সেরকম কিন্তু নয়। কিন্তু কোথাও যেন প্রিয়াঙ্কা নিজেই লিখেছে, এবং হয়তো এই সব কারণের জন্যই ও নিজের আসল নামটা মানে প্রকাশ করতে বারণ করেছিল, কোথাও না ওর একঘেয়েমি চলে এসেছিল ওই জীবনটার প্রতি। যেহেতু 21 বছর বয়স ওর বিয়ে হয়ে গেছে, যা চেয়েছে সেটাই পেয়ে গেছে, যে মানুষটাকে চেয়েছে তাকেই বিয়ে করতে পেরেছে, কোনো প্রবলেম হয়নি। তো সব কিছু ভালো চললেও দেখবেন অনেক সময় অনেক দীর্ঘদিন ধরে সব কিছু ভালো চলছে, একই রকমভাবে চলছে, সেভাবে চলতে চলতেও না একটা একঘেয়েমি অনেকের মধ্যে চলে আসে। অনেকে সেটার মধ্যে থেকেই যে সারাটা জীবন খুশি হয়ে কাটিয়ে দেবে, সেটা কিন্তু অনেকে পারে না। তো প্রিয়াঙ্কার ক্ষেত্রে কিছুটা এরকম হলো, এবং প্রিয়াঙ্কা মনে করতে লাগলো যে ওরও হয়তো কোথাও না কোথাও ওই কালিগটিকে ভালো লাগে। এবার ও যখন এটা ফিল করে তখন ওর মনে হয় যে বাবা, আমি এরকম কেন ভাবছি, আমার তো এরকম ভাবার কথা নয়, আমার বিয়ে হয়ে গেছে। এবং ওরা তখন ভাবছে যে আরও 2-3 বছর পরে ওরা ওদের ফ্যামিলি প্ল্যানিং শুরু করবে। তো মানে ওদের চিন্তাভাবনা অন্য লেভেলে এদিকে চলছে। কিন্তু প্রিয়াঙ্কা এর মধ্যে বুঝতে পারলো যে এই যে ওই কালিগটি অফিসে কয়দিন আসেনি, ওর মনটা খারাপ লাগছিল, ওর কাজ করতে ভালো লাগতো না, অফিসে আসতেই ভালো লাগতো না, ওর খালি মনে হতো যে ছেলেটার বাড়ি গিয়ে একবার ওকে দেখে আসি। এবং এই করে ছেলেটা 1 সপ্তাহ ছুটি নিয়েছিল, ও কিন্তু দুবার ছেলেটির বাড়ি গিয়ে ওর সাথে দেখা করে আসে। যাই হোক,
তো এইরকমভাবে আস্তে আস্তে কিছু না বললেও, মানে ছেলেটির দিক থেকে কোনো কথা না থাকলেও বা প্রিয়াঙ্কার দিক থেকে আলাদা করে কোনো কথা না থাকলেও, দুজনের মধ্যে যেন একটা না বলা সম্পর্ক তৈরি হতে লাগলো আস্তে আস্তে। এবং প্রিয়াঙ্কাও আস্তে আস্তে ছেলেটির প্রতি কনসার্ন দেখানো শুরু করলো। ও কি করতো, মাঝে মধ্যে ও বাড়ি থেকে বেশি করে খাবার নিয়ে যেত, ছেলেটা যেটা ভালোবাসতো সেটা ওর, মানে ওর শ্বশুর বাড়িতে যে রান্নার লোক ছিল তাকে দিয়ে রান্না করিয়ে নিয়ে যেত। এই রকম বিষয়গুলো কিন্তু আস্তে আস্তে শুরু হলো। এবং এই বিষয়টা যে আস্তে আস্তে ওর মধ্যে ডেভেলপ করছে, সেটা কিন্তু মানে প্রিয়াঙ্কা নিজেও প্রথম দিকে বুঝতে পারেনি। এবারে একটা সময় এলো যখন ওই ছেলেটি একদিন ওকে সরাসরি এই নিয়ে কথা বলে। তো সরাসরি কথা বলে বলতে ওকে বলছে যে, দেখো, আমি কিন্তু বুঝতে পারি যে তুমিও আমাকে পছন্দ করো, সেটা কিন্তু আমি বুঝি। তুমি আমার বাড়িতে শরীর খারাপের সময় দুবার এসেছিলে, তুমি মাঝে মধ্যে আমার জন্য আমার পছন্দের খাবার রান্না করে নিয়ে আসো। তো দেখো, এইভাবে আমরা আজকে একই অফিসে আছি, আমাদের দেখা সাক্ষাৎ হচ্ছে, কালকে হয়তো তুমি কোনো ভালো অপরচুনিটি পেয়ে অন্য কোনো কোম্পানিতে চলে যাবে, আমি হয়তো অন্য কোনো কোম্পানিতে চলে যাব, যেটা খুব স্বাভাবিক। তো তখনও কি আমাদের মধ্যে এই যোগাযোগটা থাকবে? তো প্রিয়াঙ্কা বলছে, না, কেন থাকবে না, অ্যাজ এ ফ্রেন্ড থাকতেই পারে, তাতে তো কোনো অসুবিধে নেই। তো তখন প্রিয়াঙ্কা বলছে যে, হ্যাঁ, তুমি যদি এবার বিয়ে করে নাও তাহলে আলাদা ব্যাপার। এবার এই কথাটা যে প্রিয়াঙ্কা বলে, ও যেটা লিখেছে ইমেলে, যে এই কথাটা বলেই ও হয়তো সব থেকে বড় ভুলটা করে ফেলেছিল। ও যখন এই কথাটা বলে যে তোমার বিয়ে হয়ে গেলে হয়তো আমাদের এই যোগাযোগটা থাকবে না, তখন ছেলেটা ওকে চেস করে, বলে যে কেন কেন তুমি এই কথাটা বললে, তাহলে কি তোমার আমাকে পছন্দ, বা তুমি কি আমাকে বিশেষভাবে তোমার জীবনে চাও? কিন্তু তুমি তো বিবাহিত। এবার এই প্রশ্নের উত্তর কিন্তু প্রিয়াঙ্কার কাছে সত্যিই সেই দিন ছিল না, এবং সেই দিন ও চুপচাপ দাঁড়িয়ে থাকে। ছেলেটির এই প্রশ্নের উত্তর কিন্তু ও দিতে পারে না। তো এই পরিস্থিতিতে প্রিয়াঙ্কা বুঝতে পারে না যে ওর এই সময়টি কী করা উচিত। একবারও মনে করে যে ও চাকরিটা ছেড়ে দেবে, কিন্তু তারপরে ভাবে যে ও যদি এখন চাকরিটা ছেড়েও দেয় তাহলেও হয়তো ওর সাথে ছেলেটির যোগাযোগ কোনো না কোনোভাবে থাকবেই, কারণ অবশ্যই ফোন নাম্বার ছিল, আর টুকটাক ওদের মধ্যে কথাবার্তা তো হতোই কাজ ছাড়াও। তো এরপরে যেটা হলো সেটা হচ্ছে যে হঠাৎ করেই মানে ওনার শ্বশুরমশাই একটু শরীর খারাপও ছিল। তো হঠাৎই যেটা হলো যে উনি মারা গেলেন। এবার ওদের মানে শ্বশুরবাড়ির দিকে বেশ বিষয় সম্পত্তি ছিল, ব্যবসা ছিল। এবার সেটা নিয়ে ওর হাজবেন্ড, যেহেতু একমাত্র সন্তান, তো সেটা খুব বিজি হয়ে পড়ে। কারণ আগে যে ব্যবসা ছিল বা যে কাজকর্মগুলো ছিল সেগুলো বেশিরভাগটাই ওনার শ্বশুরমশাই সামলাতেন। ওনার হাজবেন্ডও বাকি যেটুকু যা ছিল সেগুলো সামলাতো। কিন্তু ওনার শ্বশুরমশাই মারা যাওয়ার পরে পুরো কাজের চাপটা বা পুরো ব্যবসার যে প্রেশার, যা যা চিন্তাভাবনা, যা যা ডিসিশন, সেগুলো সব ওনার হাজবেন্ডকে নিতে হতো। তো সেই জন্য প্রিয়াঙ্কার হাজবেন্ড আগে যতটা ব্যস্ত ছিল তার থেকেও বেশি ব্যস্ত হয়ে পড়ল। আর এদিকে যেটা হলো, আস্তে আস্তে প্রিয়াঙ্কার মধ্যে একটা অদ্ভুত ভাবনা চিন্তা আসা শুরু হলো। ওর মনে হতে লাগলো, যেটা লিখেছে ইমেলে, যে ও ভাবতো যে ও যেই সময় বিয়ে করেছে সেই সময় যদি ও বিয়েটা না করতো বা ও যদি অন্য কোনো কিছু করতো তাহলে হয়তো ওর জীবনটা অন্যরকম হতো, বা সেটা কীরকম হতো সেটা ওর খুব ভাবতে ইচ্ছে করতো। যাই হোক, তো এইভাবে চলছিল। এবং প্রিয়াঙ্কা ওই ছেলেটিকে পরিষ্কার জানায় যে ও যে কনসার্নটা দেখাবে, ও যে চিন্তা ভাবনাটা দেখায়, সেটা খুব স্বাভাবিকভাবে একটা খুব স্বাভাবিক ব্যাপার, এটার মধ্যে অস্বাভাবিক কিছু নেই। বা এর মধ্যে আলাদা করে ওকে যে বিশেষভাবে যে ওকে পছন্দ করে বা ওর সাথে যে ওর কোনো মানে সম্পর্ক রাখার বা সম্পর্ক আলাদা করে তৈরি করার কোনো ইচ্ছে আছে, সেরকম কোনো ব্যাপার নয়, এটা জাস্ট একটা ক্যাজুয়াল ব্যাপার। এবার এই জিনিসটা প্রিয়াঙ্কা যতই ছেলেটাকে বলুক না কেন, ছেলেটি কিন্তু বারবার প্রকাশ করতো যে না, তুমি সত্যি কথা বলছো না, নিশ্চয়ই কোনো ব্যাপার আছে। এবার এইভাবে কিছুদিন চলতে থাকে। এইভাবে কিছুদিন চলার পরে আচ্ছা, এখানে একটা জিনিস বলে রাখি, যেটা প্রিয়াঙ্কা লিখেছে, যে ছেলেটা কিন্তু কোনোদিনই ওকে চাপ দেওয়া বা ওকে ফোর্স করা যে না, তুমি আমার সাথে এইভাবেই কথা বলবা, তুমি আমার সাথে এরকম একটা সম্পর্ক মেনটেন করে চলো, এরকম কিন্তু কখনোই কিছু বলেনি, বা ওকে বলপূর্বক কিছু বলা সেরকম কখনোই কিছু হয়নি। এবারে এই পরিস্থিতিতে মাঝে মধ্যে প্রিয়াঙ্কার নিজেরই মুড ভালো থাকতো না, কারণ ওর হাজবেন্ড খুব বিজি থাকতো। এদিকে হয়তো বাড়িতে ছোটোখাটো কোনো একটা বিষয় নিয়ে কথা কাটাকাটি হয়েছে, সেইটা হয়তো এসে ও এই ছেলেটিকে বলল। এইরকম নানান বিষয় কিন্তু লেগে থাকতো। আর ওই ছেলেটি, অফিসের যে ছেলেটি, সে কি করতো, সে ওকে যাতে ওর মনটা ভালো থাকে, ওকে হয়তো কোনো একটা পছন্দের খাবার কিনে এনে খাওয়ালো,
বা কিছু একটা হয়তো অফিসে নিয়ে এলো, এইরকম টুকটাক বিষয় চলতে থাকে। এবং ও নিজেই মেলে লিখেছে যে এগুলো যখন ছেলেটা যখন এই কাজগুলো করতো, ও সরাসরি সেগুলোকে প্রেস করতো না ঠিকই, সরাসরি সেগুলো প্রশংসা না করলেও ওর কিন্তু মনে মনে বেশ ভালো লাগতো যে ওর পছন্দের কোনো একটা খাবার নিয়ে এসেছে বা ওকে কিছু একটা দিয়েছে, খুব সাধারণ জিনিসই হয়তো, সেটা হয়তো ওর খুব পছন্দের বা খুব ভালো জিনিস লাগলো এই রকম। তারপরে কোনো একটা পিকনিকে গেছে, সেখানে হয়তো ওকে একটু বেশি প্রেফারেন্স দিচ্ছে। এই জিনিসগুলো কিন্তু ওই ছেলেটার দিক থেকে একদম বজায় ছিল। আর প্রথম দিকে প্রিয়াঙ্কার এগুলো অস্বস্তি লাগতো, ভালো লাগতো না, ও চাইতো না। কিন্তু পরের দিকে আস্তে আস্তে যেটা হলো সেটা হচ্ছে মুখে না বললে ওর কিন্তু এগুলো বেশ ভালো লাগতে শুরু করে। এবং একটা সময় আসে ছেলেটা কিন্তু মাঝে মধ্যে ওকে বিভিন্ন জিনিসপত্র খেতে দিত এবং ও সেটা খেয়েও নিত। তো এইরকমভাবে বেশ কিছুদিন চলতে থাকে। এবং এভাবে বেশ কিছুদিন চলার পরে যেটা হলো সেটা হচ্ছে প্রিয়াঙ্কা বুঝতে পারতো যে ও অনেক মানে ওর নিজেরই আর কি মনে হতো কোনো কারণ ছাড়াই যে ও হয়তো এত আগে, যেটা ওকে অফিসে সবাই বলতো বা কেউ শুনলে ওকে বলতো যে তুমি এত তাড়াতাড়ি বিয়ে করেছো বা এরকম ব্যাপার, সেই বিষয়টা ভেবে না ওর খুব খারাপ লাগতো। মানে একটা অদ্ভুত খারাপ লাগা শুরু হলো, যে খারাপ লাগাটার এফেক্টটা কিন্তু ওর ওর মানে ওর সাথে ওর হাজবেন্ডের যে রিলেশন সেটার উপরে পড়তে লাগলো। এবং ও নিজেই লিখেছে যে ওর একদম একটা সময় আসে যে সময় ওর না সব কিছুর উপরে খুব রাগ ধরতো। ও বেশিরভাগ সময় তখন বাপের বাড়ি গিয়ে থাকতো, সেখান থেকে অফিস যাতায়াত করতো। তারপরে ওর হাজবেন্ড হয়তো একটা ওকে ভালো কথাই বললো, হয়তো কিছু একটা যাওয়ার কথা বললো, তো ও সেটা না করে দিত। ওর খুব বিরক্ত লাগতো ওর হাজবেন্ডের সাথে কথা বলতে। এই রকম নানান জিনিসপত্রগুলো করা শুরু করলো। এবং ও যখন এই মানে মিসবিহেভটা করতো বা ওর যখন মনে হতো যে না আমি হাজবেন্ডের সাথে কোথাও ঘুরতে যাব না বা কোথাও একটা হয়তো ওকে কিছু একটা ভালো কথা বললো সেটা ও শুনলো না, এবার এই জিনিসগুলো যখন হতো তার পরবর্তী সময় ওর মনে হতো যে আমি কাজটা ঠিক করলাম না। আমাকে তো হাজবেন্ড ভালো কথাই বলেছিল, আমাকে তো ঘুরতে যাওয়ার কথাই বলেছিল বা একটা সাধারণ কথাই বলেছিল, এরকম ওটা ওর মনে হতো। কিন্তু প্রবলেমটা হলো যে ও বুঝতে পারতো যে ও যেটা করছে সেটা ঠিক করছে না, কিন্তু নিজেকে যে সেই জায়গা থেকে সরিয়ে আনা বা কন্ট্রোল করা সেটা কিন্তু করতে পারতো না। এইবারে এইভাবে বেশ কিছুদিন চলার পরে ওর মনে হলো যে ব্যাপারটা এবার মানে একটা হেস্তনেস্ত হওয়া দরকার। কারণ ও বুঝতে পারতো না যে ওর কেন ওর হাজবেন্ডকে পছন্দ হচ্ছে না, বা ওর হাজবেন্ডও বুঝতে পারতো না যে ওয়াইফের প্রবলেমটা কোথায় হচ্ছে। এবার ওর হাজবেন্ড ওকে বহুবার জিজ্ঞেস করেছে, যেহেতু ওদের বহুদিনের সম্পর্ক, বহুদিনের বন্ধুত্ব ছিল, তো একে অপরকে খুব ভালো মতোই জানতো, চিনতো। তো জিজ্ঞেস করেছে যে কি সমস্যা তোমার, তোমাকে কিছু একটা বললে তুমি এরকম কেন করছো বা এরকম কেন বললে। তো না কোনো রিজন দেখাতে পারতো না, খুব স্বাভাবিকভাবেই কোনো রিজন সে অর্থে ছিলই না, তো রিজন কি দেখাবে। কিন্তু ওর সবসময় মনে হতো যে না আর যাই হোক আমি আমার শ্বশুর বাড়িতে খুব একটা ভালো নেই, খুশিতে নেই, এরকম ওর খালি মনে হতো। তো সেই সময় ও কি করতো, বেশিরভাগ সময়টা বাপের বাড়িতে থাকতো। আর অফিস যেতে ওর খুব ভালো লাগতো, কাজকর্ম করতো সবই ঠিক আছে। আর ওই যে ছেলেটি ছিল অফিসে, তার সাথে ওর বেশ গল্প করতে ভালো লাগতো, হয়তো খুব সাধারণ একটা কোনো বিষয় নিয়ে কথা বলছে সেটা বলতে ভালো লাগতো এইরকম। আর ওর যেটা ও প্রথম দিকে বুঝতে পারেনি, পরবর্তী সময়েও আস্তে আস্তে বুঝতে পারে, সেটা হচ্ছে যে ওর না মানে যতটুকু সময় ও অফিসে থাকতো, ছেলেটা হয়তো অফিসে এলো, সেই সময়টুকুই একমাত্র শরীরটা ভালো লাগতো। বাকি সময়টা না ওর কিরকম একটা মনে হতো কিরকম ঝিমিয়ে রয়েছে, মাথাটা হালকা টিপটিপ মাঝে মধ্যেই ব্যথা করতো, আর সারা শরীরে একটা অদ্ভুত রকমের ব্যথা বেদনায় মানে ভরেই থাকতো শরীর। কখনো কাঁধে ব্যথা করছে, কখনো পায়ে ব্যথা করছে, একটা অদ্ভুত অস্বস্তি সবসময় ওর শরীরের মধ্যে কাজ করতো, এক্সেপ্ট যখন ও অফিস যেত বা অফিসে যে সময়টা থাকতো সেই সময়টুকু বাদে। এবার বুঝতেই পারছে একটা মানুষের যদি মানসিক দিকটা ঠিক না থাকে, আবার শারীরিক দিক থেকেও কিছু না কিছু সমস্যা লেগেই থাকে, তাহলে তার মেন্টাল সেট আপটা কোন জায়গায় যেতে পারে। এবার একদিনও কথায় কথায় ওর হাজবেন্ডকে সেটা বলেও দেয় যে আমার এরকম শরীর ঠিক নেই। তো স্বাভাবিক ওর হাজবেন্ড বলছে যে ঠিক আছে তাহলে চলো আমরা ডাক্তার দেখাতে যাই। এবার সেই কথাটাও ওর সেই সময় নাকি খুব খারাপ লেগেছিল, এবং ও সেটার জন্য একটা বড়সড় কথা কাটাকাটি সৃষ্টি, এবং ওর মনে হয় যে এই কথাটা ওকে ওর হাজবেন্ড হয়তো খারাপের জন্য বলেছে, যেখানে ওর মন, ও নিজেও জানতো যে এটা খারাপের জন্য বলেনি, এটা আবার কি খারাপের জন্য বলবে, এটা তো কোনো খারাপ কথা নয়। কিন্তু সেই সময় ওর মধ্যে যে কি হয়েছিল কি না হয়েছিল ও নিজেও জানে না। যাই হোক, তো সে ডাক্তার দেখানো তো আর হলোই না, সেটা নিয়ে ও আর কোনো কিছু করলোও না।
কিন্তু ওর মধ্যে এই অস্বাভাবিক ব্যাপারটা আসতে লাগলো যখনই অফিস থেকে ফিরতো, ওর মাথা ধরে যেত, গা হাত পা প্রচণ্ড ব্যথা করতো, আবার পরের দিন ঠিক হয়ে যেত, হয়তো 1-2 দিন মাঝখানে ঠিক থাকতো, কিন্তু আবার যেকে সেই। এবার এইরকমভাবে যখন বিষয়টা চলছে 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 চলছে, তো ওর হাজবেন্ড একবার বললো যে দেখো এরকম করে তো হয় না, তোমার কি সমস্যা হচ্ছে তুমি বলো। তো ও না কিছু বলেনি, শুধু ও হঠাৎ করে ও এমন একটা কথা বলে যে কথাটা মানে যে ও বলতে পারে সেটা ওর বাড়ির লোক, মানে প্রিয়াঙ্কার বাড়ির লোক বা ওর হাজবেন্ডের বাড়ির লোক কেউই না স্বপ্নেও ভাবতে পারেনি। ওই যে আমি আপনাদেরকে ঘটনাটা শুরুতে বলেছিলাম যে ওদের এই বন্ধুত্বটা বা ওদের মধ্যে যে সম্পর্কটা সেটা মানে একদম যেহেতু ছোট ক্লাস থেকেই, তো সেটা না দুই পাড়াতেই সবাই জানতো, সকলে মানে একদম আদর্শ হিসেবে ওদেরকে মানতো। ফলে সেই জায়গা থেকে প্রিয়াঙ্কার যে কেন এত রাগ মনে কোথা থেকে চলে এলো বা কোথা থেকে যে ওর একটু এত বেশি ওর ডিসস্যাটিসফ্যাকশন এলো, সেটা কিন্তু মানে ওর দুই বাড়ির কোনো বাড়ির লোকই বুঝতে পারলো না যে আদতে সমস্যাটা কোথায় হচ্ছে। জিজ্ঞেস করলে কিছু বোঝা যাচ্ছে না, তো ও তখন বলল যে আমি আর এভাবে থাকতে পারছি না, আমি ডিভোর্স করব। এবার সেই কথাটা যখন বলে তখন না ওর হাজবেন্ড তো খুব অবাক হয়ে যায়, কি এমন কারণ আছে। মানছি তুমি কিছুদিন ধরে একটু ডিস্ট্রেস রয়েছো, কিন্তু এটা আবার কি ধরনের কথা, এটা আবার কেন তুমি বলছো। তোকে বহুবার জিজ্ঞেস করে, তো একবার ও বলছে যে সময়ের প্রবলেম, একবার ও বলছে ওর ভালো লাগছে না, কিন্তু কোনোভাবেই এমন কোনো রিজনও দিতে পারছে না যেটার জন্য এত বড় একটা ডিসিশন নিতে চাইছে সেটা প্রমাণিত হয়। এবার এদিকে যেটা হয়েছে, ওই ছেলেটি, অফিসের যে ছেলেটি, সেই ছেলেটি তখন মানে ওর সাথে খুব ক্যাজুয়ালি আর কি কথা বলে, এমন নয় যে ওকে ফোর্স করছে যে চলো আমরা বিয়ে করি বা এরকম কিছুই বলছে না, কিন্তু ছেলেটা নিজের মতো ওর সাথে যেরকম ভালো ব্যবহার করতো সেরকমই চলছে। এবার এদিকে যে ব্যাপারটা হলো সেটা হচ্ছে যে প্রিয়াঙ্কার এমন একটা সময় এলো, একটা ওর সিচুয়েশন আসে, তখনও বুঝতে পারছে যে এবার যদি ও মানে নিজের হাজবেন্ডকে ডিভোর্স দিয়ে দেয় তাহলে এই ছেলেটার সাথে ওর বিয়ে হবেই, এরকম একটা কিছু চিন্তাভাবনা ওর মনে মাথার মধ্যে কোথাও ঘুরছে। এবার অদ্ভুত মজার বিষয় হচ্ছে যে ওই ছেলেটি কিন্তু সেই যে ওকে বলেছিল যে ঠিক আছে তুমি যেভাবে রাখতে চাইছো সেরকমভাবেই আমরা সেভাবেই থাকবো, কিন্তু সেই জায়গা থেকে ছেলেটা কিন্তু নিজে যেচে ওকে কিন্তু কোনো কথা বলছে না। এবারে ব্যাপারটা হলো যে ছেলেটা তখন কি করলো, ওকে একদিন এমনি জিজ্ঞেস করছে যে কি ব্যাপার, তুমি বলেছিলে যে তোমার শ্বশুরবাড়িতে তোমার হাজব্যান্ডের সাথে, শ্বশুর শাশুড়ির সাথে, শ্বশুরমশাই তো মারা গেছে, শাশুড়ির সাথে তোমার একটা সমস্যা চলছে, তো সেটা কি সলভ হয়ে গেছে। এবার ও না তখন খুব অবাক হয়ে যায়, ও বলছে যে আমি তো তোমাকে সবই বলি, তো সলভ আবার কি হবে, আমি বলেছি। এখন ওরা খুব অবাক হয়ে গেছে, ও রাজি হচ্ছে না, এরকম নানান আর কি টানাপোড়েন চলছে। তো তখন ছেলেটা বলে যে ঠিক আছে তুমি তোমার মতো সময় নাও, মানে আমি আমি তোমাকে কোনো তাড়া দিচ্ছি না। এবার প্রিয়াঙ্কার হঠাৎ করে মনে হলো যে এই ছেলেটা আস্তে আস্তে কিরকম যেন একটুখানি চেঞ্জ হচ্ছে। এবার কেন চেঞ্জ হচ্ছে, কি চেঞ্জ হচ্ছে, ও কিন্তু অতটা কিছু বুঝতে পারছে না, কিন্তু ও বুঝতে পারছে যে যখনই প্রিয়াঙ্কা ছেলেটার কাছে গিয়ে মানে ছেলেটার কাছে সরাসরি কথা বলতে চাইছে যে ওর ডিভোর্স হয়ে গেলে এবার ওরা বিয়ে করবে, ছেলেটা যেন কিরকম একটা অদ্ভুত টাইপের রিয়াকশন দিচ্ছে। অদ্ভুত বলতে আগে যেমন ছেলেটা প্রচণ্ড রকমভাবে ইন্টারেস্টেড ছিল যে ঠিক আছে ওর যদি ডিভোর্স হয়ে যায় ওরা বিয়ে করবে, এরকম নানান কথাবার্তা ভাবে বোঝাতো, এখন যখন সত্যি সত্যি সেই দিকেই বিষয়টা যাচ্ছে, এখন যেন ছেলেটার কোনো রকম কোনো হুঁশ আসছে না, মানে ও যেন এই কথাটাকে মানে এই বিষয়টাকে নিয়ে অতটা সিরিয়াস নয় এরকম টাইপের মনে হচ্ছে। এবার প্রিয়াঙ্কার তখন একটা এরকম মেন্টাল সেট আপ হয়ে গেছিল, যেটা ও লিখেছে ইমেলে, যে ও কোনোভাবেই শ্বশুরবাড়িতে অ্যাডজাস্ট করে থাকতে পারছে না, যেখানে ও এত বছর ধরে মানে বিয়ের পরে 4-4.5 বছর ওখানে এত ভালো ছিল, সব কিছু ওর মনের মতো ছিল, সেই জায়গায় যেন কোনো কিছু ওর মনোপুত হচ্ছে না। এদিকে যেটা হয়েছে যে ওর শরীরের মধ্যে একটা অস্বস্তি আস্তে আস্তে বাড়ছে, এবং আর একটা যেটা সমস্যা হওয়া শুরু হলো ওর, সেটা হচ্ছে প্রত্যেক দিন রাতের বেলা ও মানে সে শ্বশুর বাড়িতে থাক বা বাপের বাড়িতে থাক, ওর প্রত্যেক দিন ওই 2:30 থেকে 3টের মাঝখানে ঘুমটা ভেঙে যেত, এবং ঘুমটা ভেঙে যাওয়ার পরেই ওর মনে হতো যে কেউ একজন মানে যদি কেউ একটা মোটা কাঠের লগ যদি কেউ কাটে কুঠার দিয়ে যেরকম আওয়াজ হবে সেরকম একটা আওয়াজ হচ্ছে। এবার প্রথম যখন এই আওয়াজটাও পেত,
ও ভাবতো যে আশেপাশে হয়তো কেউ কোনো কাজ করছে। এবার একদিন ওর মনে হয় যে এত রাতে কে এরকম করে কাটছে। তো ও ঘর থেকে বেরিয়ে, মানে বেডরুম থেকে বেরিয়ে দেখছে, সেটাও শ্বশুর বাড়িতে প্রথম। তো দেখছে কোথাও কেউ নেই, কিন্তু অদ্ভুত রকমভাবে কাটার আওয়াজটা হচ্ছে। এরকম 2-3 দিন ও শ্বশুর বাড়িতে আওয়াজ পায়। তারপরে তো বাপের বাড়িতে থাকা শুরু করেছিল। বাপের বাড়িতে থাকাকালীনও মাঝে মধ্যেই আওয়াজটা পেত, এবং এই আওয়াজটা যখন পেত তখন না ওর অদ্ভুত রকমভাবে একটা, মানে শরীরটা কীরকম কেঁপে উঠতো। মানে ওই কাটার আওয়াজটা ওর সারা শরীরটাকে না পুরো নাড়িয়ে দিত যাকে বলে। আর এমনিতেও ওর শরীরে প্রচুর অস্বস্তি থাকতোই, ফলে ওই আওয়াজটা না ও নিতে পারতো না। কিন্তু মানে বাপের বাড়িতেও ও যখন ঘর থেকে বেরিয়ে দেখা শুরু করে যে কোথায় আওয়াজটা হচ্ছে, কোথায় কে এত রাতে কাটছে এরকম ভোর রাতের দিকে, ও কিন্তু কিচ্ছু খুঁজে পেত না। যাই হোক, এভাবেও কিছুদিন চললো। এরপর যেটা হলো সেটা হচ্ছে ওর মধ্যে একটা অদ্ভুত পরিবর্তন এলো। ও মনে মনে বুঝতে পারতো যে ও যেটা ওর হাজব্যান্ডের সাথে করছে বা এতদিন ধরে করে আসছে সেটা ভুল। ওর হাজব্যান্ড এমনিতে খুবই ভালো মানুষ এবং যথেষ্ট ওকে সম্মান করে, ভালোবাসে, সেই সব দিক থেকে ঠিক আছে। কিন্তু ও এটা বোঝা সত্ত্বেও নিজেকে এটা শুধরোতে পারছিল না। আবার এদিকে যেটা হলো, ও আবার এটাও বুঝতে পারছে যে ওর অফিসে যে ছেলেটি, সেই ছেলেটি খুব ভালো। ও যেরকম চিন্তাভাবনা করে সেরকম চিন্তাভাবনা এই ছেলেটিও করে, সবই ঠিক আছে। কিন্তু ও এটা ওর আস্তে আস্তে রিয়েলাইজেশনের মধ্যে আসতে থাকে যে ছেলেটা যত দিন যাচ্ছে কীরকম একটা যেন, মানে ছেলেটার মধ্যে যে সিরিয়াস ব্যাপারটা ছিল বা ওকে যে এতটা প্রেফারেন্স দিত, সেটা যেন আস্তে আস্তে কোথাও কমে যাচ্ছে। মানে এদিকেও ও কিন্তু যে ফুল কনফিডেন্স পাচ্ছে তা কিন্তু নয়। আর যখনই ছেলেটাকে সরাসরি জিজ্ঞেস করছে, তো ছেলেটা বলছে যে তোমার তো এখনো ডিভোর্স হয়নি, তুমি তো এখনো ওই পরিবারের সাথে যুক্ত আছো, তো এসব কথা বলে এখন কি হবে। তো ওদিক থেকেও ছেলেটার কথাটাও ঠিক। এবার ও কি করবে, কোন দিকে যাবো কিছু বুঝতে পারছে না। কিন্তু এটুকু বুঝতে পারছে যে ওর মানসিক শান্তিটা একেবারে চলে গেছে। আর ওর যে জায়গাটা ছিল ওর শ্বশুর বাড়িতে, সেই জায়গাটাও যেন ওর হারিয়ে গেছে। আর সত্যি যেটা লিখেছে ওই ইমেলে, যে ও নিজে এতটা কনফিউজড হয়ে গেছিল যে মাঝে মধ্যে ও হয়তো সেদিনকে ছুটির দিন, ও বাড়িতে রয়েছে, সে শ্বশুর বাড়ি হোক বা বাপের বাড়ি হোক, ও কখন দিন হচ্ছে কখন রাত হচ্ছে কিছু বুঝতে পারতো না। চুপচাপ বসে থাকতো, খুব খিটখিটে হয়ে গেছিলো। যেই ওর সাথে কথা বলতে আসতো তার সাথেও ভালোভাবে কথা বলতে পারতো না। এবং কেন যে ও এরকম করছে, কী জন্য করছে, সেই সুস্পষ্ট কারণ নিজেরই জানা ছিল না। আর প্রত্যেক মুহূর্তে ওর না কীরকম একটা অদ্ভুত মেন্টাল সেট আপ হয়ে গেছিলো যে ওই যে ছেলেটা কিছু একটা ওর জন্য খাবার নিয়ে আসতো, খেত অফিসে, সেই খাবারটা খেতে ওর খুব ভালো লাগতো, সেটা যে খাবারই হোক না কেন। কিন্তু বাড়িতে, সেটা ওর শ্বশুর বাড়ি হোক বা বাপের বাড়ি হোক, সেখানে যদি ওকে কোনো খাবার খেত, সেটা হয়তো ওর হাজব্যান্ড ওকে দিল বা ওর মা বা বাবা কেউ ওকে দিল, ওর ভালো লাগতো না। এবার বুঝতেই পারছেন যে খাওয়া দাওয়া যদি কেউ কমিয়ে দেয় সেটার একটা শরীরের উপরে প্রভাব পড়বে। এবং ও তারপর একটা এমন স্টেজে চলে গেছিলো, যখনই ওই রাতের বেলা ও শুয়ে শুয়ে ওই কাটার আওয়াজটা পেত, তখনই না ওর মনে হতো মানে এই আওয়াজটা কোনোভাবেই কেন বন্ধ হচ্ছে না। এবং একটা সময় ওর মনে হতো যে কোনো ভারী বস্তু দিয়ে, যাতে ওই আওয়াজটা ও কানে না পায়, কোথাও একটা আঘাত করতে হবে। সেটা ও নিজেকে আঘাত করুক বা ওর পাশে হয়তো ওর হাজব্যান্ড শুয়ে আছে তাকে আঘাত করুক, একটা অদ্ভুত রকমের বাজে মেন্টাল সেট আপ ওর মনের মধ্যে এসে গেছিলো। এবং এটাও লিখেছে ইমেলে, হয়তো এই জন্যই উনি ওনার নিজের আসল নামটা প্রচার করতে বারণ করেছেন। মানে একবার এরকমও হয়েছে যে একটা ভারী জিনিস উনি হাতে তুলেও ছিলেন, ওনার মনে হচ্ছিল যে নয় উনি নিজের কানের উপরে সেই ভারী জিনিসটা দিয়ে আঘাত করবে, অথবা ওনার সামনে যে আছে ওনার হাজব্যান্ড হোক বা ওনার মা বাবা হোক, যেই হোক তাকে একটা মারবে। কিন্তু কেন যে এরকম বাজে একটা মানে মনোবৃত্তি ওনার মধ্যে এলো, সেটা কিন্তু উনি নিজেও জানে না। উনি এটা বুঝতে পারছেন যে এটা খুব স্বাভাবিক বিষয় নয়, আমি যেটা করছি, যেটা ভাবছি, কিন্তু সেটাও মানে সেটা থেকে উনি নিজেকে বার করে আনতে পারছিলেন না। এদিকে ওনার হাজবেন্ড মানে ওনাকে বলছে যে দেখো, তুমি যতক্ষণ না আমাকে পরিষ্কার করে বলবে যে কেন তুমি এটা চাইছো, ততক্ষণ পর্যন্ত আমি এই ডিভোর্সের ব্যাপারে কোনো কথা এগোবো না। এবার তো ওর খুব বাজে লাগছে যে কী ব্যাপার হচ্ছে, আমি যেটা চাইছি সেটা পাচ্ছি না, আবার সেটা পেয়ে গেলেও যে আমি খুব আনন্দ পাবো বা আমার সামনে কিছু একটা বিশাল চিন্তাভাবনা আছে তাও নয়। এবার ও না আরও বেশি যেন পাগল পাগল হয়ে গেল। এবং ও এইখানে যা যা হতো, যা যা বিষয় ছিল, সব গিয়ে ওই অফিসের ছেলেটিকে বলতো। এবং সেই ছেলেটি ওকে খুব সান্ত্বনা দিত,
ওকে ওই আবার খাবার খাওয়াতো। এবার দেখুন, এই যে ওকে খাবারটা খাওয়াতো, ও যেটা লিখেছে, ওর কিন্তু মনে কোনো দিন কোনো প্রশ্ন আসেনি যে ছেলেটা ওকে এত এটা ওটা খাবার কেন খাওয়ায়, বা এটা ও ভাবেও নি যে ওই যে ছেলেটি ওকে খাবার খাওয়াচ্ছে এর মধ্যে কিছু মিশিয়ে খাওয়াচ্ছে, বা ও ইচ্ছে করে কোনো কিছু ওকে দেওয়ার জন্য ওই খাবারটার মধ্য দিয়ে ওকে দিচ্ছে যাতে ওর কোনো ক্ষতি করা যায়। সেসব কিন্তু ওর মনে কোনো দিন আসেনি। ওকে দিত এবং ও খেয়ে নিত, এবং ও লিখেছে এটা যে ওই খাবারটা বাদে বাকি কোনো খাবার খেতে না আমার খুব ভালো লাগতো না। এবার এদিকে ওর হাজবেন্ডকে বলছে যে না, আমি তোমার সাথে থাকবো না। কিন্তু কেন থাকবে না, কি জন্য থাকবে না, সেসব কোনো কারণ বলছে না। এদিকে এর মা বাবাও কিন্তু, মানে মেয়েটির মা বাবাও ওকে বলছে যে এরকম আবার হয় নাকি, মানে তুই যে কথাটা বলছিস সেটা কারণ তো তোকে বলতে হবে। এবং ওনারাও দেখছে, পুরো বিষয়টা সামনে থেকে দেখেছে, তারাও জানে যে তাদের জামাই বা তার শ্বশুরবাড়ির লোক তারা যথেষ্ট ভালো, ফলে এরকম একটা ডিসিশন কেন নিতে চাইছে সেটা কিন্তু কেউ বুঝতে পারলো না। এইবারে ওর হাজবেন্ডের একটু সন্দেহ হয়, মানে প্রথম প্রথম ভেবেছিল যে ঠিক আছে হয়তো কোনো কারণের জন্য রাগারাগি হয়েছে তাই বলছে। এবার ওর হাজবেন্ডের একটু সন্দেহ হয়, তো ওর হাজবেন্ড তখন ওকে না জানিয়ে লুকিয়ে একটু খোঁজ খবর করা শুরু করে। এবং বুঝতেই পারছেন, খোঁজ খবর করা বলতে প্রথম ওর অফিসের দিকে খোঁজ খবর নেয়, তখন ওখানে ওই ছেলেটির বিষয়ে জানতে পারে। এবং এই যে জানতে পারে সেটা কিন্তু খুব ক্যাজুয়ালি জানতে পেরেছিল যে এরকম একটা কালিগের সাথে ওর মানে মোটামুটি একটু ভালো বন্ধুত্ব আছে। তো সেই ছেলেটার সম্পর্কে জানা, মানে যারা আর কি আগ্রহ হয়। তো তখন ওর হাজবেন্ড মানে যেটুকু যা খবর পায় যে এই ছেলেটি প্রিয়াঙ্কার সাথে যথেষ্ট ভালো বন্ধুত্ব মেনটেন করে চলে, এবং এরকম ওর জন্য টিফিন টাইমে খাবার টাবার আনে, এগুলো অবধিও জানতে পেরেছে। তো ওর হাজবেন্ড তখন কি করেছে, সরাসরি তার স্ত্রীকে জিজ্ঞেস করেছে তুমি এরকম, কেউ তোমাকে খাবার দেয়? তখন ও বলেছে হ্যাঁ, তো এরকম অফিসে তো হয়েই থাকে। তখন বলছে না, আমি তো সেটা শুনিনি, আমি শুনেছি তোমার জন্য স্পেশালি খাবার আনে। এবার ওর হাজবেন্ড বলে যে দেখো, আমি তোমাকে আজ থেকে চিনি, আমি বহু বছর থেকে চিনি, তো তুমি হঠাৎ করে মানে এরকম তোমাকে কেউ খাবার দিচ্ছে অফিসে, তুমি খাচ্ছ, তোমার কোনো সন্দেহ হয় না যে কেউ তোমাকে তোমার জন্যই কেন খাবার এরকম আনবে বা এরকম কিছু? তো তখন না, মানে প্রিয়াঙ্কার কি মনে হয়, ও তখন খুব বোকার মতো কিছু কথা বলে ফেলে। ও বলে যে হ্যাঁ, আমাকে পছন্দ করে, আমিও পছন্দ করি, তাই খাবার দেয়, তাই খাবারটা আনে, আমি খাই। তো ওইখানে না ওর হাজবেন্ডের সন্দেহ হয়, আরও বেশি সন্দেহ তীব্র হয় যে পছন্দ করে সেটা আমি মেনে নিলাম, কিন্তু খাবার কেন আনে রোজ রোজ? তো তখন না ওর হাজবেন্ড বলছে যে দেখো, তুমি ওর যে খাবারটা আনছে তুমি খাবে না, তুমি খাবে না, এবং তুমি চেষ্টা করবে ওর সাথে কম কথা বলার। এবার এদিকে মানে প্রিয়াঙ্কাকে যে কথাগুলো ওর হাজবেন্ড বলে যে দেখো, এটা কিন্তু ঠিক নাও হতে পারে, তুমি যেটা ভাবছো, তুমি যেভাবে চলতে সেটা হয়তো নাও হতে পারে, তোমার হয়তো একদিন স্বপ্নভঙ্গ হবে, কিন্তু ততদিনে কিন্তু অনেক ক্ষতি হয়ে যেতে পারে। ওকে অনেক কিছু বোঝায় টোঝায়, ছেলেটার সাথে কথাবার্তা বলতে বারণ করে, সব কিছু হয়ে যায়। তো প্রিয়াঙ্কা তখন কিন্তু একদম ফুল আর কি ওর হাজবেন্ডের বিপরীতে গিয়ে দাঁড়ায়। ও বলে না, তুমি হিংসে করছো, এই বাজে কথা বলছো, এরকম নানান কথাবার্তা বলে, এবং ওদের দুজনের মধ্যে যথেষ্ট একটা ঝগড়া অশান্তি হয়। দুই বাড়ি থেকে ব্যাপারটা জানাজানি হয়ে যায়। প্রিয়াঙ্কার মা বাবা তখন প্রিয়াঙ্কাকে বলে যে দেখ, এই জিনিসটা করিস না, সত্যি তো তোকে ছেলেটা কেন প্রতিদিন কিছু না কিছু খাবার এনে খাওয়ায়, আর তোর আধা দিন শরীর খারাপ থাকলে তোর ভালো লাগে না, তুই বাড়িতেও ঠিকমতো খাস না, এটা কেন? এবার ও সবার বিরুদ্ধে আর কি গিয়ে দাঁড়ায়, সবার বিরুদ্ধেও কথা বলে যে না, তোমরা সবাই ভুল বলছো, বাজে কথা বলছো, এরকম বলে। এবার কোথাও প্রিয়াঙ্কারও মনে হয়, মানে সবার সবার সামনেও ব্যাপারটা স্বীকার করে না ঠিকই, কিন্তু ওরও কোথাও একটা না খটকা লাগে যে সত্যিই তো ছেলেটা আমাকে এরকমভাবে কিছু একটা তো খাওয়ায়, আর আমি নিজে এতটা কি করে পরিবর্তন হয়ে গেল আমার। আর এই যে ওর মানসিক দিকটা যে আস্তে আস্তে যে মেন্টাল হেলথটা যে খারাপ হয়ে যাচ্ছিল, সেটা কিন্তু নিজেও বুঝতে পারে, সেটাও কাউকে কখনো বলেনি যে এরকম রাতের বেলা ও কাঠ কাটার আওয়াজ পায়। এবং এবং এই সবের পরে আর একটা নতুন জিনিস শুরু হলো, এবং এর মধ্যে ওর হাজবেন্ড বলে দিল যে ঠিক আছে, আমি তাহলে তোমাকে, তোমার যখন অন্য কাউকে পছন্দ, আমি তোমাকে ডিভোর্স দিয়ে দিচ্ছি। তো ওর মোটামুটি একটু মনটা ওই দিকটায় ঠিকঠাক হয়েছে। কিন্তু এদিকে যেটা হয়েছে, এদিকে ও না আস্তে আস্তে ভাবছে যে আমার হাজবেন্ড আমাকে ডিভোর্স দিতে রাজি হয়ে গেল, সত্যি সত্যিই কি তাহলে
মানে আমাদের মধ্যে ছাড়াছাড়ি হয়ে যাবে? কোথাও গিয়ে না ও একটুখানি সময়ের জন্য বা কিছু দিনের জন্য বলা যেতে পারে ও মানে ওই ছেলেটার সাথে, অফিসের ওই ছেলেটার সাথে একটু দূরত্ব মেনটেন করে চলে এবং ওর মনে হয় যে ও কিছু একটা খুব ভুল করছে। যথারীতি ও ছেলেটা যে খাবার দাবার আনতো সেগুলো খাচ্ছিল না, বলেছে না না এসব এনো না, আমি আমি আমার ফ্যামিলি লাইফেই ভালো আছি, আমি আমার ফ্যামিলিটাইতেই ভালো করে থাকতে চাই। তো ওই ছেলেটা বলেছে ঠিক আছে। এবার দেখুন, মুখে ঠিক আছে বললেও ওই ছেলেটির প্ল্যান কিন্তু অন্যরকম ছিল এবং তখনও অবধি প্রিয়াঙ্কা বুঝতে পারেনি যে অ্যাকচুয়ালি ওর সাথে এতদিন ধরে কি হচ্ছে। এবার ও ছেলেটির সাথে দূরত্ব মেনটেন করে চলছিল ঠিকই, কিন্তু এবার ওর যেটা হলো, ও প্রত্যেক দিন মানে ও হয়তো রাস্তা দিয়ে হাঁটছে বা বাড়িতে হয়তো ছাদে উঠেছে, প্রত্যেক দিন একটা না একটা মুহূর্তে মানে 24 ঘন্টার মধ্যে একটা না একটা সময় ওর মানে দিনে এমন কাটতো যে সময়টা ওর মনে হতো আরেকটু হলে আমার সাথে একটা দুর্ঘটনা ঘটে যাচ্ছিল। যেমন ও রাস্তায় হয়তো হাঁটছে, ও দেখতে পাচ্ছে রাস্তা দিয়ে মানে মানে একদম মাঝ রাস্তায় জোরে জোরে গাড়ি চলাচল করছে, ও হঠাৎই মাঝ রাস্তায় চলে যেত। তো দুদিক থেকে গাড়ি দাঁড়িয়ে যেত, হং করতো, ও আবার সরে আসতো। ওর মনে হলেই আমি এরকম বোকার মতো রাস্তা পার হচ্ছিলাম কেন, আমার তো ওদিকে যাওয়ার কোনো প্রয়োজনই নেই, আর যদি রাস্তায় আমার যাওয়ার দরকারও পড়তো তাহলে আমি সিগন্যালের জন্য ওয়েট করি। এটা একটা গেল। ও বাড়ির ছাদে উঠেছে কোনো একটা কিছু কারণে, জামা কাপড় নেওয়া বা কোনো কারণে, ওর হঠাৎ করেই মনে হলো কার্নিশের উপরে গিয়ে দাঁড়াই, যেটার কিন্তু কোনো বাস্তবতা নেই। ওর কার্নিশে দাঁড়ানোর কোনো কথাই নয়, কোনো কাজও নেই, কোনো কথা নয়, শুধু শুধু কেউ কেন দাঁড়াবে। ও হঠাৎ করে গিয়ে দাঁড়িয়ে পড়ল। কিছু মুহূর্তের পরে ও দেখছি বাড়ির পিছন বাড়ি থেকে মানে পিছন বাড়ির লোক, ওদের চেনা, সে বলছে এই তুমি কার্নিশে উঠে কী করছো, নামো নামো নামো, এরকম করে বলছে। এবং তখন যেন সম্বিতটা ফিরে এলো এবং ও নেমে পড়লো। নেমে ও জাস্ট কোনো রকমের সিচুয়েশানটা সামলে ও নিচে নেমে ভাবছে যে আমি কেন কার্নিশের উপরে উঠলাম, আমি কেন উঠলাম, কী জন্য উঠলাম, আমি যদি সত্যি পড়ে যেতাম পা পিছলে। এটা একটা গেল। এবার হয়তো ও গ্যাসে কিছু একটা রান্না করছে করছে এবার গ্যাসটা বন্ধ করে আসার কথা, ও গ্যাসটা খুলে চলে এসেছে, সেখানে একটা দুর্ঘটনা ঘটতে পারত। এইরকম মাঝে মধ্যেই ওর সাথে ভয়ঙ্কর ভয়ঙ্কর বিষয় হতে থাকলো। আর রাতের বেলা ও যে ঘুমোতো সেই ঘুমটা পুরোপুরি ওর চলে গেল। এবার এই জিনিসগুলো ওর হাজবেন্ডও কিন্তু মানে ওকে জানায়নি সেই সময়, কিন্তু ওর হাজবেন্ড ওর উপরে খুব লক্ষ্য রাখা শুরু করেছিল, ওকে সবসময় অবজারভেশনে রাখতো। তো সব কিছু দেখে ওর হাজবেন্ডের না একটু সন্দেহ হয়, মানে আরও বেশি সন্দেহ আস্তে আস্তে গাঢ় হতে থাকে। এবং ওর যে অফিসের ব্যাগ ছিল, সেই অফিসের ব্যাগে একদিন ওর হাজবেন্ড ইচ্ছে করেই, ও হয়তো বাথরুমে ছিল বা অন্য কোথাও ছিল, ওটা খুলে না বিভিন্ন জিনিসপত্র দেখতে দেখতে ওদের পার্সটা ইউজ করতো, মানে বড় হ্যান্ডব্যাগের মধ্যে যে ছোট পার্সটা ইউজ করতো, সেই পার্সের মধ্যে টাকা পয়সা কার্ড যেগুলো মানুষ রাখে সেসব তো ছিলই, এবং ওই পার্সটা ওর খুব প্রিয় ছিল এবং ওটাকে ও লাকি মনে করতো। তো অলওয়েজ ওই জন্য ও ব্যাগ বদলালেও পার্স কিন্তু বদলাতো না, ওই পার্সটা ইউজ করতো। তো ওই পার্সের মধ্যে ও না মানে ওর হাজবেন্ড দেখছে যে যে জিনিসগুলো আছে সেগুলো খুব স্বাভাবিক জিনিস, সেগুলো থাকারই কথা, এক্সেপ্ট একটা জিনিস, সেটা হচ্ছে যে ওর মধ্যে একটা মাদুলি পায়, একটা মাদুলি কালো কাপড়ে জড়ানো, এবং সেটা ওর পার্সের একদম ভিতরের দিকে একটা কার্ড রাখার যে জায়গা রয়েছে সেইখানে একটা মাদুলি পায়। এবার ওর হাজব্যান্ডের খুব অবাক লাগে। তার কারণ হচ্ছে প্রিয়াঙ্কা বা ওর হাজব্যান্ডের বাড়ির লোক কিন্তু দুজনের কেউই কিন্তু এই ধরনের তাবিজ কবজ মাদুলি এগুলো ওরা মানে এগুলো তো ওরা বিশ্বাসও করে না, আর এরকম কোনো কিছু নিজেদের কাছে ওরা রাখেও না, মানে এরকম রাখার কথাও নয়। আর একে অপরের ফ্যামিলিকে বহু বছর থেকে চেনে, ফলে এই জিনিসগুলো যে ওরা মানে বা এরকম কোনো কিছু যে ওদের মধ্যে আছে সেটাই ওর হাজবেন্ড জানতো না। তো ওর না খুব অবাক লাগে। তো ও কী করে, ওই মাদুলিটাকে বার করে নেয়, বার করে নিয়ে ওর মানে তখন ওর হাজবেন্ড কী করে, নিজের মাকে জানায় এবং প্রিয়াঙ্কার মাকেও বিষয়টা জানায় এবং বলে যে তোমরা কিন্তু ওকে বলো না, আমি এই জিনিসটা ওর ব্যাগে পেয়েছি। তো প্রিয়াঙ্কার মা বলছে যে আমরা তো এসব কোনোদিনই মানি না, এরকম মানে হওয়ার কথাও নয়, কোথা থেকে ওই মাদুলিটা পেল। এইবারে ওই মাদুলিটা নিয়ে ওরা যেটা ঠিক করে, ওরা মাদুলিটাকে পুড়িয়ে ফেলবে। তো সেই অনুযায়ী প্রিয়াঙ্কার মা বলে আমায় দাও, আমি ওটা পুড়িয়ে দেবো। তো উনি একটা দিনক্ষণ দেখে, ঠিকঠাক দিন দেখে মাদুলিটাকে পুড়িয়ে দিয়েছে এবং উনি ভাবলো যে না, এবার আমার মেয়েকে মানে অন্যরকমভাবে শাসন করতে হবে।
তো তখন প্রিয়াঙ্কার হাজবেন্ডকে বলে, তোমার কিছু বলার দরকার নেই, ওকে আমি আমার কাছে তো এখনো আছে, আমি ওর সাথে কথা বলবো। তো প্রিয়াঙ্কার মা ওটা চুপচাপ জ্বালিয়ে দেয় এবং প্রিয়াঙ্কাকে বলে যে তোর এখনই কাজটা করার দরকার নেই, তুই বাড়ি থেকে তুই কাজটা ছেড়ে দে। প্রিয়াঙ্কা বলছে, আমি কেন চাকরি ছাড়তে যাবো, হঠাৎ করে কোনো কারণ নেই অকারণ নেই তুমি আমাকে চাকরি ছাড়ার কথা বলছো। তখন বলছে, না, তোর ভালোর জন্যই বলছি। তো স্বাভাবিকভাবেই প্রিয়াঙ্কা কাজ ছাড়তে রাজি হয় না। তো সেদিন প্রিয়াঙ্কার আর কি বলে যে দেখো, আমি মানে ওর বাড়িতে আর কি যেচে পড়ে বলে যে আমি অমুক ছেলেটাকে বিয়ে করবো, এরকম আমাদের অফিসে আছে, এরকম ছেলেটাকে আমি বিয়ে করব। এবার প্রিয়াঙ্কার মা বিষয়টাকে খুব ট্যাকটিক্যালি হ্যান্ডেল করে। উনি বলেন যে ঠিক আছে, তাহলে ছেলেটাকে দিয়ে বাড়িতে ডাক। এবার প্রিয়াঙ্কা ছেলেটাকে বলেছে এবং ছেলেটা বাড়িতে এসছে। বাড়িতে আসার পরে প্রিয়াঙ্কার মা ছেলেটাকে দেখে এবং উনি কারোর সাথে একটা যোগাযোগ করেছিলেন গোপনে। প্রিয়াঙ্কার মা একজন কারোকে পুরো বিষয়টা বলেছিলেন। তো সে তখন কিছু একটা হয়তো বলেছিল, তো সেই বিষয়টা প্রিয়াঙ্কা ইমেলে খুব একটা ডিটেলসে লেখেনি, কিন্তু ওই ছেলেটির আর কি একটা রুমাল ছিল, সেই রুমালটা প্রিয়াঙ্কার মা কোনো না কোনোভাবে নিজের কাছে রেখে দিতে সক্ষম হয় এবং সেই রুমালটা গিয়ে ওর মা সেই ব্যক্তিকে দিয়েছিল যে ব্যক্তির সাথে উনি আগে কথা বলেছিলেন। তো সে ওই রুমালটা নিয়ে তার বিভিন্ন সাধনা করে এবং সে সমস্ত দেখে ঠেকে বলে যে এই ছেলেটা কিন্তু একদম মানে খুব বাজে ছেলে এবং এ সরাসরিভাবে কোনো রকম কোনো খারাপ জিনিস বা কালো জাদু যেটাকে বলে সেসবের সাথে কিন্তু যুক্ত রয়েছে এবং আপনার মেয়েকেও অনেকটাই কবজা করে নিয়েছে এবং আপনার মেয়েকে খাবারের সাথে নিয়মিতভাবে ওই জিনিসগুলো খাইয়েছে, যার জন্য কিন্তু ওর শারীরিক দিক থেকে ক্ষতি হয়েছে, ওর সাংসারিক ক্ষতি হয়েছে, ওর ব্যক্তিগত জীবনের ক্ষতি হয়েছে এবং আরও ওর ক্ষতি মানে হয়েই যাবে, ভালো কিছুই হবে না। যদি এই ছেলেটি ওকে হয়তো বিয়ে করবে, কিন্তু বিয়ে করলেও কিন্তু ওদের ভালো হবে না কিছু। এইসব শুনে তো ওর মায়ের খুব অবাক হয়ে গেছে। এদিকে যেটা হয়েছে, ওই যে তাবিজটা পুড়িয়ে দিয়েছিল, এটার প্রভাবও কিন্তু প্রিয়াঙ্কার উপর এসে পড়ে। প্রিয়াঙ্কার হঠাৎ করেই বাড়িতে ছিল, সবার সাথেই ছিল, হঠাৎ করেই মানে ওর হাত পুড়ে যায়, রান্নাঘরে যায় একটা কিছু কাজ করতে গিয়ে ওর হাতটা মারাত্মক রকমভাবে পুড়ে যায় এবং সত্যি কথা বলতে যেটা ও লিখেছে যে খুব সামান্য একটা ঘটনাই ঘটেছিল, একটা কিছু চা বা কফি জাতীয় কিছু একটা পড়েছিল, কিন্তু এমন বাজে রকমভাবে ফোসকা পড়ে ঘায়ের মতো হয়ে যায় যেটা ওইটুকু থেকে এত বড় একটা কিছু হওয়াটা মানে ভাবাই যায় না। তো এরপরে বলে যে আপনার মেয়েকে ইমিডিয়েট মানে ওই ছেলেটার মানে পুরো একদম ছেলেটার যাতে ও সামনে না যেতে পারে সেই ব্যবস্থা করতে হবে, নালে কিন্তু ওকে বাঁচানো যাবে না। তো তারপর এটা নিয়ে প্রচুর ঝামেলা অশান্তি হয় এবং প্রিয়াঙ্কার মা রীতিমতো ওকে দিব্যি ঠিব্যি দিয়ে ওকে চাকরিটা ছাড়িয়ে দেয় এবং তারপরে প্রিয়াঙ্কাকে যখন মানে বোঝায় যে না, এই ছেলেটা ভালো না খারাপ, তুই এর সাথে এরকম সম্পর্ক রাখিস না বা কিছু, ও মানে কিছুতেই মানবে না। তো এরপরে অনেক ঝামেলা অশান্তি হয়। তো তখন প্রিয়াঙ্কা লাস্টে বলে যে আমাকে প্রমাণ দাও যে এই ছেলেটা খারাপ, আমি প্রমাণ ছাড়া বিশ্বাস করবো না। তো তখন ওকে ওই লোকটি আর কি যার সাথে ওর মা যোগাযোগ করেছিল, তো সে আর কি অনেক কিছু বলে। তো তখন বলেছে যে তোমার মেয়ে যদি জিনিসটা করতে পারে তাহলে ও বুঝতে পারবে যে সেটা কত বড় ফ্রড। তো ছেলেটা ওকে অনেক কথা বলেছিল ওর বাড়িঘর সম্পর্কে, ওর নিজের যে পার্সোনাল যে ডিটেলস দিয়েছিল সেইগুলো সম্পর্কে, ওর পড়াশুনো সম্পর্কে। তো তার মধ্যে থেকে দেখা যায় মানে খোঁজ খবর করে দেখা যায় তার মধ্যে অনেকটা কিন্তু সেটা মিথ্যে কথা বলেছিল। আর ছেলেটা যে ওকে ওই যে খাবারটা খাওয়ার বন্ধ হয়ে গেল, তখন থেকে আস্তে আস্তে না ওর মাইন্ডও একটা চেঞ্জেস আসতে লাগলো। ওই যে ছেলেটার কথা সমস্ত ও বিশ্বাস করতো, ওই ছেলেটা যা বলতো ও সব বিশ্বাস করতো, আর ওর হাজবেন্ড বা ওর হাজবেন্ডের বাড়ির লোক যা বলতো সব অবিশ্বাস করতো। সেই জিনিসটা কিন্তু আস্তে 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 কমতে লাগলো। এবং আরও বড় বিষয় হচ্ছে যে ওই লোকটা বলে যে তুমি যদি কোনোভাবে, প্রিয়াঙ্কাকে বলে, তুমি যদি কোনোভাবে ওর ওর যে আর কি জিনিসপত্র আছে, কোনো পার্সোনাল জিনিস বলুন, ধরুন ওর মানি ব্যাগ হোক বা ওর বাড়ির কোনো জিনিস, ওর বাড়ির জিনিস তো আর পাওয়া সম্ভব নয়, তুমি সেখানে দেখবে ওর মানি ব্যাগের মধ্যে প্রচুর এরকম ছোট ছোট তাবিজ এ ধরনের জিনিসপত্র তুমি কিন্তু পাবে। এবার একদিন কি করে, প্রিয়াঙ্কাটা জাস্ট পরীক্ষা করার জন্য ওর সাথে একটা জায়গায় যায়, একটা রেস্তোরাঁয় খেতে যায় এবং সেখানে কোনোভাবে ওর পার্সটাও নিয়ে দেখে এবং দেখে সত্যি সত্যি ওরকম তাবিজ রাখা রয়েছে এবং প্রিয়াঙ্কার ওয়ালেটে যে তাবিজটা ছিল সেটা কিন্তু প্রিয়াঙ্কা নিজে জানতো না যে কখন সেটা তাবিজটা ঢুকিয়ে দিয়েছিল ওর ব্যাগে। তো এইসব নিয়ে তারপরে অনেক ঝামেলা অশান্তি হয় এবং আলটিমেটলি কিন্তু প্রিয়াঙ্কা যখন এই বিষয়টা থেকে বেরিয়ে আসে তখন কিন্তু ছেলেটার দিক থেকে রীতিমতো
মানে থ্রেট করার মতো করে ওকে বলে যে তুমি কিন্তু ভালো থাকবে না, তুমি যদি আমার সাথে না থাকো তোমার কিন্তু অনেক ক্ষতি হবে, এরকম অনেক কথা বলে। এবং সেটা অনেক রকমভাবে ওর ক্ষতি করার পরবর্তী সময়ও চেষ্টা করে, কিন্তু সেটা ওই ভদ্রলোক যিনি ছিলেন তিনি ওকে অনেক রকমভাবে প্রোটেক্ট করেছিলেন। আর প্রিয়াঙ্কার হাজব্যান্ডও খুব ভালো ছিল, সেও কিন্তু পুরো বিষয়টা ভুলে সে কিন্তু নিজের স্ত্রীকে অনেক হেল্প করেছিল এই জিনিসটা থেকে বেরিয়ে আসতে। এবং আলটিমেটলি 2 বছরের চেষ্টা, ওর মাঝখানে শরীর খারাপ হয়ে যায়, ও একটা সময় এমন ছিল যে হয়ে গেছিল 2-3 দিনের জন্য যে ও সবাইকে চিনতে পারতো, কিন্তু মনে হতো ওকে দেখে, বাইরে থেকে লোক দেখে বুঝতে পারতো যে ও হয়তো কাউকে চিনতে পারছে না, ও পুরো শুয়ে শুয়ে থাকতো 2-3 দিন মাঝখানে, এরকম হয়ে গেছিল। তো সব কিছু পেরিয়ে এখনও অনেক ভালো আছে। এবং এটুকুও বুঝতে পেরেছিল যে ও ওই ছেলেটির যে খপ্পরে পড়েছিল, সে ছেলেটি কিন্তু একেবারে মানে একদমই যাকে বলে নিম্ন শ্রেণীর জাদু বলুন বা মানুষের ক্ষতি করার জন্য যারা কাজগুলো করে, ওই ছেলেটি কিন্তু সেই কাজের সাথে রীতিমতো সরাসরিভাবে যুক্ত ছিল। এবং সেই জন্যই কিন্তু ওর জীবনের প্রায় 2-2.5 বছর এতটাই খারাপ কাটে, এবং ও নিজেও অনেক এমন কাজ করে ফেলে যে কাজগুলো ওর একেবারেই করা উচিত হয়নি। তো সেটার জন্য আজও রিগ্রেট করে, এবং ও লিখেছে যে এরকম জিনিসের মধ্যে যেন কেউ না ফেঁসে যায়। এটাই ছিল ঘটনা। কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওগুলো একটু সকলের সাথে শেয়ার করে দিন। ভালো থাকবেন, দেখা হবে আবার পরবর্তী এপিসোডে। নমস্কার।